আচ্ছা রেস্ট নে তুই, আমরা যাই। তাসলিমা তনয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। সাথে বাকিরাও প্রস্থান করে। তনয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, শরীরটা দুর্বল লাগছে তার। এমন সময় ঘরে আসলো তেহরাব, হাতে তার একটি প্যাকেট। তেহরাব এসে তনয়ার পাশে বসলো, হাত বুলিয়ে দিল চুলে। ঘুমাবে? তনয়া তেহরাবের পায়ে মাথা রাখে। ঘুম আসছে না। চল ছাদে যাই। তনয়া চমকায়। এত রাতে কিছু হবে না তো? তেহরাব তনয়ার কপালে চুমু খায়। আল্লাহ ভরসা। তনয়া উঠে বসে, তেহরাব কোলে তুলে নেয়। শুনুন। তেহরাব পা বাড়ায়, যেতে যেতে বলে। বলুন, শুনছে। তনয়া তেহরাবের গালে চুমু খেলো। ডক্টর বলেছে প্রেগনেন্সির সময়। তনয়ের পুরো কথা শেষ হওয়ার আগেই তেহরাব বলে উঠল, আসবো না, আমি কোনো রিস্ক নিতে চাই না জান। আর যে ক্ষেত্রে তুই আছিস সেক্ষেত্রে তো আরও না। তনয়া লজ্জা পেল, হাসলো মৃদু। সরি। ভালোবাসি। আমিও। তেহরাব হাসে, সাথে তনয়াও। এ আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি তেহরাম। তেহরাব তনয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে, সেভাবে থেকেই বলল, হুম, তুই আমার প্রাপ্তি। তুই না হলে তেহরাব এত কিছু পেত না তো। সৃষ্টিকর্তায় দেওয়া সবচেয়ে সেরা উপহার হচ্ছিস তুই। আর তোর দেওয়া উপহার কি? আমাদের সন্তান। জানিস কেমন একটা লাগছে আমার? কেমন লাগছে? জানি না, অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার কাছে সবকিছু যেন রঙিন স্বপ্ন। তনয়া, আমি এই পাগল তেহরাবকে তুই বন্দি করেছিস, আর সেই পাগল তেহরাব বাবা হবে। পুচকে পুচকে হাত দিয়ে আমাকে ধরবে, আমাকে বাবা বলে ডাকবে। তনয়া, ভাবতেই কেমন একটা লাগছে। আচ্ছা তনয়া, সবারই কি এমনই হয়? তনয়া হাসলো। হয়তো। তনয়া, আমি তো সুখী কেন? আমি যেন পৃথিবীটা কিনে নিয়েছে, আর সেই পৃথিবীর বারংবার আমাকে সব সুখ এনে দিচ্ছে। আমার পৃথিবীর তুই, আর তুই আছিস বলে হয়তো এত সুখ। তনয়া চোখ টলমল করছে, সে তাকাতে চাচ্ছে না তেহরাবের দিকে। আজ বরং চোখের দূরত্বেই মনের কথা আদান প্রদান হোক। আচ্ছা, আমি যদি সুখ না হয়ে দুঃখ হতাম তাহলে? তেহরাব উঠে বসলো, দু হাতে মেলে আকাশের দিকে তাকালো, চিৎকার করে বলল, তাহলে আমি পৃথিবীর সকল দুঃখ কিনে নিতাম। যে সুখে আমার তনয়া নেই, সেই সুখ নিয়ে এই তেহরাব কি করবে? তনয়া যদি দুঃখ হয়ে জন্ম নেয়, তবে তেহরাব দুঃখ করাবে সারা জীবন। চন্দ্রবিলাসে মগ্ন তনয়া, আর তেহরাব মগ্ন তার নিজস্ব ব্যক্তিগত চাঁদকে বিলাস করতে। মাঝে মাঝে নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হয় নিজের কাছে নিজেকে। সে যে তার চাঁদটাকে পেয়েছে, সাথে পেয়েছে জীবনের মূল্যবান কিছু। তার এলোকেশি না থাকলে বোধ হয় তার জীবনটা ছন্নছাড়াই থেকে যেত। তেহরাব নিজেও হয়তো বৈরাগী জীবন পার করত। আনমনে হাসে তেহরাব। তনয়ের চোখের কোণে মুক্তার ন্যায় অশ্রুকণা চিকচিক করছে। তেহরাব দেখল, অতঃপর তনয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তুই আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে থাকা কেউ একজন, যাকে ছাড়া তেহরাব বাঁচতেই পারবে না। তনয়া আগের ন্যায় চাঁদের দিকে তাকিয়ে থাকে। আজ যে তার ব্যক্তিগত পুরুষের দিকে তাকানো তার দ্বারা সম্ভব না। এখন যদি তাকায়, হয়তো আর বসে থাকতে পারবে না এখানে। হয়তো আনন্দ সুখের কান্না আটকাতে পারবে না। সাথে লজ্জা অস্বস্তি নিয়ে বিদায় হতে হবে এখান থেকে। তনয়া নিজেও হাসে, তেহরাবের কাছে আবদার করে বলে, একটা গান শোনাবেন? হুম। তেহরাবের স্পষ্ট জবাব। এবারও হাসল তো তনয়া, তবে তাকালো না। আজ সে পণ করেছে সে কিছুতেই তাকাবে না। আচ্ছা, একটা গান শোনাবে? তেহরাব মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার এলোকেশির দিকে। গিটারটা হাতে নিয়ে সুর তুলে, ये रात ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ये रात ये मौसम नदी का किनारा ये चंचल हवा। कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रात ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ये क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें ये बहकी निगाहें लुभाने लगा जिंदगी का मजा। ये रात ये मौसम नदी का किनारा
ये चंचल हवा। মাঝপথে তনয়া নিজেও তাল মেলায় তেহরাবের সাথে। कसम है तुम्हें तुम अगर मुझे से रूठे, कसम है तुम्हें तुम अगर मुझे से रूठे, रहे सांस जब तक ये बंधन न टूटे, तुम्हें दिल दिया है ये वादा किया है, सनम मैं तुम्हारी रहूंगी सदा। ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। সময়টা যেন সেখানেই বন্দী হলো। হোক না, কিছু সময় থেমে গেলে দোষ নেই, বরং মুহূর্তগুলো আরো স্মরণীয় হয়ে যায়। যেমন হচ্ছে তেহরাব তনয়ার, এভাবেই চলতে থাকুক, দোষ কোথায়? হাওয়ায় মিঠাইয়ের স্বাদ ছড়িয়ে আছে সর্বত্র। হয়তো প্রতিটা শরৎ, হেমন্ত, বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষায় তাসলিমার ঘরে বসে আড্ডা দিচ্ছে ইরা, তাসলিমা ও তনয়া। খুশির সংবাদ পেয়ে সকালেই বাড়িতে এসে হাজির সে। আড্ডার মাঝে মাঝে তনয়াকে লজ্জায় ফেলতেও ভাবছে না। তাসলিমা চোখ রাঙিয়ে বারবার থামিয়েও দিচ্ছে। বাড়িতে আজ পুরুষ মানুষ নেই, সবাই বেরিয়েছে কাজে। এমন সময় ফোন বেজে উঠল তনয়ার। স্ক্রিনে ভেসে উঠল মায়ের নাম্বার। তনয়া এক পলক তাসলিমার দিকে তাকাতেই তিনি তনয়াকে যেতে বললেন। তনয়াও কিছু না বলে চলে আসলো নিজের রুমে। হ্যাঁ বলো। ওপাশ থেকে ভেসে আসলো তানিয়ার গম্ভীর কণ্ঠস্বর। যা বলেছি মনে আছে তো? তনয়া চোখ নামিয়ে নেয়, কিছু সময় চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। আল্লাহর রহমতে আজ তোর গর্ভে তোর সন্তান। সংসারের দিকে মন দে। তনয়ার করুণ মুখশ্রী তো তার মা দেখতে পাচ্ছে না। উনি মানবে না আম্মু, আমি না হয়। তানিয়া এবারও বাকি কথা শেষ হতে দিল না, তার আগেই বলে উঠল, যা ইচ্ছে কর, আমার বলার আমি বললাম। তোমরা এখনকার ছেলে মেয়ে বেশি বুঝো তো, যা ইচ্ছে করো। মায়ের রাগ দেখে দমে গেল তনয়া। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে বলল, আচ্ছা। যাই হোক, রাখছি, একটু বাদে মেহমানরা আসবে। তনয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল তানিয়া। তানহা ভারাক্রান্ত চেহারা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। হঠাৎ কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ধরফড়িয়ে উঠল তনয়া। হাতে থাকা ফোনটাও পড়ে গেল নিচে। তেহরাব নিজেও ভরকে গিয়েছে তনয়াকে এভাবে চমকাতে দেখে। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো। তনয়ার হুট করে মেজাজ গরম হলো, রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠল, উফ, অসহ্য, এভাবে ওটা জড়িয়ে ধরবেন না, বিরক্তিকর। তনয়া বারান্দা থেকে রুমে চলে আসলো। তেহরাব দাঁড়িয়ে রইল বারান্দাতেই। হলোটা কি? তনয়া এভাবে রেগেই বা কেন গেল? অবশ্য শুনেছি প্রেগন্যান্সির সময় মেয়েদের মেজাজ একটু খারাপ থাকে, মুড সুইং হয় ঘন ঘন। তেহরাব নিজেও চলে আসলো। শরীরে থাকা টি শার্টটা খুলতে খুলতে বলল, আচ্ছা সরি, খেয়েছিস? তনয়া বিছানায় বসে বসে ফোন টিপছে। সে তেহরাবের প্রশ্নের কোনো জবাব দিল না। তেহরাবেরও রাগ লাগে, তবে সে জানে এই সময় তনয়ার আচরণের পরিবর্তন দেখা দিবে। তাই নিজের রাগটা নিয়ন্ত্রণ করে দ্বিতীয়বার প্রশ্ন করল। কি হলো, খেয়েছিস? এবারও জবাব এলো না তনয়ার তরফ থেকে। তেহরাব চট করে তনয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তনয়া অগ্নি দৃষ্টি নিয়ে তেহরাবের দিকে তাকালো। তেহরাবকে ভাবুক দেখালো। এটা তনয়ার মুড সুইং নয়, বরং কিছু একটা হয়েছে তার। তেহরাব বসলো তনয়ার পাশে। তনয়াকে আলতো হাতে কাছে টেনে জিজ্ঞেস করলো, কি হয়েছে? একদম রাগ দেখাবি না, হেঁটে বিপরীত হয়ে যাবে জান। তনয়া চোখ নামিয়ে নেয়, মাথা রাখে তেহরাবের বুকে। সব রাগ যেন তার গায়েব হয় এক নিমিষে। কি আছে তেহরাবের মাঝে? কেন সে বুকে টেনে নিলে নিজের সকল আফসোস, দুঃখ মুছে যায়? আচ্ছা, আপনার তনয়া যদি আপনার কাছে কিছু একটা চায়, তা রাখবেন? তেহরাব তনয়া চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, শুধু একটা? তেহরাব তার তনয়াকে সব দিবে, শুধু একবার বল। তনয়া চোখ বন্ধ করে নিল। আমি মেডিকেলে পরীক্ষা দিতে চাই না, এমনকি আর পড়াশোনাও করতে চাই না। তেহরাব চমকায়, সাথে ভ্রু জোড়া কুঁচকে যায়। তনয়াকে উঠিয়ে তার মুখের দিকে তাকায়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কি বলছিস, খেয়াল আছে?
তনয়া তাকালো না তেহরাবের দিকে, মাথা নিচু রাখা অবস্থাতেই বলল, যা বলছি ভেবেই বলছি। আমি ভীত একটা মানুষ, বাইরের দুনিয়া আমার জন্য নয়। তেহরাব তনয়ার দু গালে হাত রেখে তনয়াকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। বাইরের দুনিয়ার সাথে তো এই তেহরাব লড়াই করেছে, আর সারা জীবন করবে। আমি চাচ্ছি না, বিয়ে হয়েছে আমার, কদিন পর বাচ্চা হবে, আমি বাচ্চা সংসার এগুলো নিয়েই থাকতে চাই। প্লিজ জোর করবেন না আমায়। তেহরাবকে এবার গম্ভীর দেখালো, চোয়াল শক্ত করে বলল, আমি চাই না। তোকে ভবিষ্যতের যে পরিচয় বানাতে হবে, আর এটাই হবে। তাই সুন্দর মতো পড়াশোনার মন দে। আর আমি চাই না বিয়ের কথা বলে কেউ প্রশ্ন তুলুক। বিয়ের কারণে পড়াশোনা কেন বন্ধ হবে? তনয়া কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। কাঁথা টেনে নিজের শরীরে জড়িয়ে নিতে নিতে বলল, আমার কোনো পরিচয় লাগবে না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি তেহরাব সরকারের স্ত্রী, আর তার সন্তানের মা আমি। তনয়ার এসব কথায় মেজাজ গরম হচ্ছে তেহরাবের, প্রচুর রাগ হচ্ছে। অন্য সময় হলে এতক্ষণে কি রেখে কি করে ফেলতো জানা নেই তেহরাবের। তেহরাব উঠে দাঁড়ালো। তেহরাব সরকার যদি না থাকে তখন তখন কে নিবে এই তনে আর তার সন্তানের দায়িত্ব? পরিচয় নিচে করতে হয়, অন্যের পরিচয় বাঁচাটা গর্বের নয়। তনয়া চট করে তেহরাবের দিকে তাকায়। তেহরাবের কথাগুলো সে নিতে পারছে না, কষ্ট হচ্ছে। তেহরাব না থাকলে মানে কি? তনয়া ছলছল নয়ন নিয়েও মৃদু হাসল। দয়া করুন, আল্লাহর রহমত করেছে, আমার মনের আশা পূর্ণ করেছে। আমি চাই না নিজের ক্যারিয়ার বানাতে গিয়ে আমি আমার সন্তানের প্রতি কোনো অবহেলা করি। আমি এটা চাই না, আমি পারবো না। তনয়া বোকা, সে বাইরের দুনিয়াতে টিকতেও পারবে না। পরিচয় বানিয়ে লাভ কি? এর থেকে আপনি আমাকে আপনার পরিচয় বাঁচিয়ে রাখুন, এটাই আমার গর্ব। তেহরাব নিজের মাথার চুল আঁকড়ে ধরল। উফ তনয়া, বাজে কথা বন্ধ কর। আর কারো বাচ্চা হয় না? আর কেউ বাচ্চা সহ নিজের ক্যারিয়ার তৈরি করো না? তোকে সাহসী হতে হবে, বাইরের দুনিয়ার সাথে খাপ খাইয়ে চলতে হবে। তনয়া এবারও হাসল। আপনি তো এই বোকা ভীতু তনয়াকেই ভালোবেসেছেন, আজ কেন এসব বলছেন? আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনার পরিচয় বাঁচলে সেটা আমার জন্য গর্বের বিষয়। দয়া করে এসব নিয়ে আর কিচ্ছু বলবেন না, আর কিছু শুনতেও চাই না আমি। তনয়া, ধমকে উঠল তেহরাব। তনয়া অন্য পাশ হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। খুব ক্লান্ত লাগছে এখন, একটু ঘুমানো উচিত। তেহরাবের রাগে শরীর রিরি করছে। সে শব্দ করে দরজা লাগিয়ে বাইরে চলে গেল। তনয়া জানে তেহরাব রাগ করেছে, হয়তো রাগের কারণে আজ কথাও বলবে না। না বলুক, সে তার সন্তানকে নিজের সবটুকুই দেবে, নিজের সময়, মূল্য, ভালোবাসা সব। সময় থেমে থাকে না, কেটে গিয়েছে একটি মাস। আজকাল নিজের মাঝে আরেকটি প্রাণের অস্তিত্ব অনুভব করতে পারে তনয়া। কেমন নড়াচড়া করে, ইস কি যে খুশি লাগে তখন। সে এক অন্যরকম অনুভূতি। আজ বাড়িতে ছোটখাটো একটি অনুষ্ঠান, কিছু মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। তেহরাব আজ মহাব্যস্ত। তনয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, বারবার নিজেকে পর্যবেক্ষণ করছে সে। গত সপ্তাহে মেডিকেল পরীক্ষা ছিল। গত এক মাসে তেহরাব কতই না চেষ্টা করলো তনয়াকে পরীক্ষা দেওয়াতে, পড়তে বসাতে, কিন্তু তনয়া তার সিদ্ধান্তে অটল। এমনকি পরীক্ষা দিনও তেহরাব নিজে অ্যাডমিট কার্ড এনে তনয়ার হাতে দিয়েছিল, বলেছিল যা পারিস তাই দিস, তাও পরীক্ষাটা দে। সেদিনও তনয়া রাজি হয়নি। এ নিয়ে প্রচুর রাগারাগি করে তেহরাব। তনয়া যে দেখে সে হতভম্ব। সেই দিন থেকে আজ গোটা 7 দিন তেহরাব তনয়ার সাথে কথা বলে না। একটি বাক্য আদান প্রদান ঘটেনি তাদের মাঝে। তনয়া জাগার আগে তেহরাব চলে যায়, আর ঘুমানোর পর বাড়ি ফিরে। অথচ তেহরাব জানেই না তনয়ার দিন রাত কেমন কাটছে তাকে ছাড়া। এই সপ্তাহে চেকআপের কথা ছিল, তেহরাবকে বলতে গিয়েও বলতে পারেনি। তেহরাব সে সুযোগই দেয়নি। গত 2 দিন ধরে পেটের ব্যথাটা আবারও উদয় হয়েছে। যখন সহ্য করতে না পারে তখন ইচ্ছে করে চিৎকার করতে, তবে সেটা কি সম্ভব? সে যে এখন তেহরাবকেও বলতে পারে না কিছু। মানসিক শারীরিক সব মিলিয়ে তনয়া একদম নাজেহাল। তাসলিমাও বড্ড চিন্তায় আছে। এখনই এই অবস্থা, সামনে তো আরো দিন পড়ে আছে। আজকাল তনয়াকে চেনাই যায় না, হাড়গোড় সব দৃশ্যমান। বিয়ের পর একটু স্বাস্থ্য হলেও এখন তা কমে আরো নাই হয়ে গিয়েছে। চোখ মুখ শুকিয়ে কেমন একটা অবস্থা। তনয়া বিছানায় এসে বসলো। আজ সে শাড়ি পরেছে, তাও তেহরাবের জন্য। যে করেই হোক তেহরাবের রাগ ভাঙাতে হবে। এভাবে যে আর থাকা যাচ্ছে না। ভেবেছিল নিচে যাবে, তবে তা আর হলো না। পেটের ব্যথা মাথা চাড়া দিয়ে উঠল। পেটে হাত রেখে বসে রইল বিছানায়। আসতে পারি? তনয়া চমকায়, দরজার দিকে তাকায় ব্যথাত দৃষ্টিতে। ব্যথায় বসে থাকতে পারছে না আর।
না পারছে কথা বলতে। শুধু অস্পষ্ট দেখতে পেল পরিচিত একটি মুখ, শিহাব। তার পাশেই তানহা। কাগজপত্রের ঝামেলার কারণে এখনো দেশে রয়ে গিয়েছে তারা। তানহা শিহাবকে ঠেলে নিজের ভেতরে চলে আসে। আপু, কেমন আছিস? তানহা জড়িয়ে ধরল তনয়াকে। তনয়া ঘন ঘন শ্বাস নিচ্ছে, ঘামছে প্রচুর। তানহাকে হাত দিয়ে সরিয়ে দিল, মিনমিনিয়ে শুধু বলল, আমার কষ্ট হচ্ছে তানহা। উফ, কাউকে ডাক, তেহরাবকে ডাক, ডাকে ডাক। তনয়ের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তানহা কি করবে বুঝতে না পেরে শিহাবকে ঘরে আসতে বলল। শিহা ভাই, ভিতরে আসুন, দেখুন আপু কেমন করছে। শিহাব থতমত খেয়ে গেল, আসতে গিয়েও থেমে গেল। না, তা যাওয়াটা ঠিক হবে না। উপায় না পেয়ে শফিককে ডাকতে গেল। শফিক, ইউসুফ আর তেহরাব দাঁড়িয়ে আছে বাড়ির এক কোণে, কথা বলছে তারা। শিহাব ছুটে আসলো তাদের কাছে, অস্থির হয়ে বলল, মামা, তনয়ার শরীর খারাপ করেছে। মেয়েটা কেমন করছে? শিহাবের কথাগুলো কর্ণপাত হতেই তেহরাব থমকে যায়। দিক বেদিক ভুলে দৌড় লাগায় তনয়ার কাছে। শফিক আর ইউসুফও চিন্তিত চিত্তে চলে আসে ঘরে। তানহা তনয়াকে জড়িয়ে ধরে রেখে কান্না করছে, আর তনয়া শুধু বড় বড় শ্বাস নিচ্ছে। তানহাকে কান্না থামানোর কথাটুকু যে বলবে সেই শক্তিও নেই। একদম শরীর ছেড়ে দিয়েছে সে, শুধু বিড়বিড় করছে তেহরাবের নাম। কিছু সময়ের মাঝেই ঘেমে নিয়ে অবস্থা শেষ তার। চোখ বেয়ে পানি পড়ছে, অথচ মুখে টু শব্দটিও নেই। আপু, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? তনয়া এটারও জবাব দিতে পারল না, তার শরীর কাঁপছে। তানহা তবুও নিজের শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। শব্দ করে দরজা খুলে হন্তদন্ত হয়ে ঘরে আসে তেহরাব। তনয়াকে এমন অবস্থায় দেখে শ্বাসরুদ্ধ হয়ে আসছে তেহরাবের। নিজে এসে তনয়াকে জড়িয়ে ধরল। তনয়ের মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে কপালে দ্রুত চুমু খেলো। জান, কি হয়েছে? কই কষ্ট হচ্ছে পাখি? এমন করছিস কেন? কথা বল। তনয়া শুধু মিটমিট করে তাকাচ্ছে আর শ্বাস নিচ্ছে। তেহরাবের অবস্থাও পাগল প্রায়, উন্মাদ হয়ে উঠছে তার অস্থির চিত্ত। চিৎকার করে ডাকতে লাগলো বাড়ির সবাইকে। আব্বু, মা, কে কোথায় আছো? জলদি আসো, দেখো তনয় কেমন করছে। ইতিমধ্যে ইউসুফ, শফিক ও শিহাবও হাজির। তেহরাব নিজেও অস্থির হয়ে উঠছে। এই সময় তনয়কে সামলাবে নাকি তেহরাবকে? শফিক এসে তনয়ের কাছে দাঁড়ালো। কি হয়েছে মা? তাকা মা, কি হয়েছে? ভাই, ওকে হাসপাতালে নিতে হবে। শেষ কথাটা শফিক ইউসুফের দিকে তাকিয়ে বললেন। ইউসুফ কিছু বলার আগেই তেহরাব তনয়কে কোলে তুলে নিল। তেহরাব নিজেও কাঁপছে। আপু, গাড়ি বের করো দ্রুত। ইউসুফ দ্রুত হাঁটা ধরলেন। তেহরাব তনয়কে নিয়ে যেতে যেতে বিড়বিড়ালো। কিচ্ছু হবে না জান, চোখ খুলে একটু। তনয়া পুরো শরীর ছেড়ে দিয়েছে, হয়তো এতক্ষণে নিজের জ্ঞানটাও হারিয়েছে। শিহাব শুধু এতক্ষণ দেখল তেহরাবকে। তনয়ের প্রতি তেহরাবের পাগলামি, অস্থিরতা। এতটা অস্থির বুঝি সে নিজে হতো? হতো না। তার খারাপ লাগছে, চিন্তা লাগছে, তবে এতটা না। হঠাৎ হাসলো শিহাব, মনে মনে বলল, তেহরাবের জন্যই তনয়ার জন্ম। এতটা আগলে রাখে কজন? তনয়া ভাগ্যবতী, কারণ সে পৃথিবীর সেরা একটি মানুষকে পেয়েছে। আর তেহরাব নিজেও কপাল করে এসেছে যে তনয়াকে পেয়েছে। শিহাব তানহার দিকে তাকালো। মেয়েটা কাঁদছে বোনের চিন্তায়। শিহাব গিয়ে তানহাকে বুকে জড়িয়ে নিল। তানহা আরো জোরে কাঁদতে লাগলো। আপু ঠিক হয়ে যাবে তো? কি হলো আপুর? শিহাব হাত বুলিয়ে দিল তানহার মাথায়। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। কাঁদে না, সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। তানহা কি কান্না থামানোর মেয়ে? সে তো শিহাবের সান্নিধ্যে এসে আরো বাচ্চাদের মতো কাঁদছে। শিহাব অনুভব করলো তার জীবনে আসলে কোনো আফসোস নেই, সে পূর্ণ। তানহা কম কিসে? বিয়ের এতদিন হয়ে গিয়েছে, আর প্রতিটি দিন তানহা তাকে এটা সেটা রান্না করে খাইয়েছে। অবশ্য রান্না পারে না, সব নষ্টই করেছে বেশিরভাগ। শিহাবের প্রতিটা বিষয়ে খেয়াল রেখেছে তানহা, সাথে বাচ্চামো আচরণ। সুন্দর একটি বন্ডিং তৈরি হয়ে গিয়েছে তাদের মাঝে। তবে শিহাব তো তানহাকে তার অধিকার এখনো দেয়নি। কেন সে বঞ্চিত হবে? শিহাব তানহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তানহা, যদি আমি তোমাকে কাছে চাই তাতে কি তোমার আপত্তি আছে? তানহার কান্না যেন সাথে সাথে থেমে গেছে। চট করে মাথা তুলে শিহাবের দিকে তাকালো। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। শিহাব কিছু না বলেই তানহার অধরে চুমু খায়। ভালোবাসি কিনা জানা নেই, তবে ভালোবাসবো। আমি তোমার হয়েই থাকবো।
কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে তেহরাব, ইউসুফ ও শফিক। ভেতরে ডাক্তার মনিরা তনয়াকে দেখছেন। প্রায় ঘন্টাখানেক পার হওয়ার পরেও ডাক্তারকে বের হতে না দেখে অস্থির হয়ে উঠেছে তেহরাব। আপু তনয়া। ইউসুফ তেহরাবের কাঁধে হাত রাখলেন, চোখের ইশারায় শান্ত হতে বললেন। এমন সময় কেবিন থেকে বের হলো ডাক্তার মনিরা। তিনি এক পলক তেহরাবের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, চেম্বারে এসো। মনিরা পা বাড়ায়, তার পিছু পিছু আসে তেহরাব। চেয়ারে বসে রিপোর্টগুলো দেখতে ব্যস্ত মনিরা, আর তেহরাব চিন্তামগ্ন। আন্টি তনয়ার কি হয়েছে? মনিরা ফাইলের দিকে মনোযোগ রেখেই বলল, হয়নি, তবে হবে। তেহরাব চমকায়। মানে? তনয়ার কন্ডিশন ভালো নয়, মানসিক শারীরিক দুদিকেই সমস্যা দেখা দিয়েছে। এই সময়ে মানসিকভাবে সুস্থ থাকাটা বেশি প্রয়োজন, আর শারীরিকভাবে অসুস্থতা তো রয়েছে। তেহরাব চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল। তার ভেতরে ঝড় বইছে। সবে 3.5 মাস, এখনই এ অবস্থা, বাকি সময় তো পড়েই আছে। তেহরাব অসহায় দৃষ্টিতে তাকালো ডাক্তার মনিরার দিকে। এখন কি করব? মনিরা তেহরাবের দিকে তাকালো। বাচ্চাটা না রাখলেও ভালো হয়, তনয়ার লাইফ রিস্ক আছে। না। তেহরাব শব্দ করে চেঁচিয়ে ওঠে। না, আমার বাচ্চা। বাকিটা বলতে পারলো না তেহরাব, বড্ড রাগ হচ্ছে তার। মনিরা ফাইলটা একপাশে রেখে বলল, তোমাদের উপর ডিপেন্ড করছে সবটা। যাই হোক, চেষ্টা করো মানসিকভাবে ঠিক রাখার। ওষুধ ঠিক মতো খাচ্ছেন না, খাবার দাবারেও অনীহা। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত মা বাচ্চার দুজনেরই সমস্যা। তেহরাব আবারও ধপ করে বসে পড়ল। একদিকে তনয়, আরেকদিকে তার রক্ত, তার সন্তান। কি করবে সে? নিজের উপর বড্ড বেশি রাগ হচ্ছে তার। কেন সে রেগে গিয়ে এতগুলো দিন কথা বলল না? এর জন্যই হয়তো তনয়ের শরীর আরো খারাপ হয়েছে। তনয়াকে 2 দিন ভর্তি রাখা হবে। শারীরিকভাবে উন্নত হলে বাড়ি নিয়ে যেতে পারো, এখন আসতে পারো। তেহরাব করুণ চোখে তাকালো মনিরার দিকে। আন্টি দুজনে সুস্থ থাকবে তো? কিছু হবে না তো? মনিরা কিছু বলতে গিয়েও বলল না, দীর্ঘশ্বাস ফেলে শুধু বলল, সবটাই আল্লাহর ইচ্ছা। 2 দিনের কথা বলা হলেও পাক্কা 6 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তনয়াকে। এই কদিনে তাসলিমায় থেকেছে সাথে। তেহরাব শুধু মাঝে মাঝে এসে দেখে গিয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তানিয়া, যে কিনা এই 6 দিনে মাত্র একদিনই তনয়াকে দেখতে এসেছিল। অবশ্য শফিক প্রতিদিন একবেলা এসে দেখে গেছে। তবে তানিয়ার বিষয়টা নজর এড়ায়নি তাসলিমার। মেয়ে অসুস্থ আর মা কিনা দেখতে আসে না, এমনকি কলও করে না। এর কারণ জানতে চেয়েছিল তাসলিমা। শফিক বলেছে তানহা শিহাব নাকি চলে যাবে, তাই সে নিয়ে ব্যস্ত। বিনিময়ে তাসিলের হাসি হেসেছেন তিনি। বড় মেয়ে অসুস্থ আর মা কিনা ছোট মেয়ের বিদেশ যাওয়া নিয়ে পড়ে আছে। আজ তনয়াকে বাড়িতে আনা হয়েছে। মেয়েটা এই কদিনে যেন আরো শুকিয়ে গেছে। তাসলিমা বড্ড চিন্তিত এই মেয়েকে নিয়ে। তনয়াকে যে তিনি তার মেয়ের মতোই দেখেন। নিজের ঘরেই শুয়ে আছে তনয়া। আজকাল ঘুম পায় প্রচুর। সেই বিকেল 4টায় শুয়েছে আর এখন সন্ধে হতে চলল। টিপ টিপ করে চোখ খুলল তনয়া। ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল তেহরাবকে। উল্টো দিক ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছে। হাসপাতালে তো কথাও বলতে পারেনি, সুযোগই মিলেনি। তনয়া তো ভেবে নিয়েছে তেহরাব এখনো রেগে আছে। তেহরাব ওষুধপত্র গোছাচ্ছে। তনয়া কোনো রকম মাথা ধরে উঠে বসে। মাথা ঘোরাচ্ছে তার। হাত লেগে বেডসাইড ক্যাবিনেট থেকে পেপার ওয়েটটা পড়ে যায়। শব্দ পেয়ে পেছনে তাকায় তেহরাব। তনয়া উঠে গেছে। তেহরাব দৌড়ে আসে তনয়ের কাছে। ঠিক আছিস? তনয়া তেহরাবের হাত ধরে বাহুতে মাথা রাখলো। না, সে ঠিক নেই। শরীর যেন চলতেই চায় না। তেহরাব তনয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এখানে বস, আমি পানি নিয়ে আসছি। চোখে মুখে পানি দে। তনয়া মুখ তুলে তাকায়। তেহরাব ভাঙাচোরা তনয়ার দিকে তাকাতেই ভেতরে তাণ্ডব শুরু হলো। এটা তার তনয়া? মেয়েটার কি অবস্থা হয়েছে? মাঝে মাঝে তেহরাবের মনে হয় সব দোষ তার জন্যই তনয়ার এই অবস্থা। শুনুন। মিহি স্বরে ডেকে উঠল তনয়া। তেহরাব জবাব দিল। তেহরাব হাঁটু গেড়ে বসলো। তনয়া মৃদু হাসলো। তেহরাবের গালে হাত রেখে তনয়া বলল, রাগ করে থাকবেন না আর? হ্যাঁ। তেহরাব দুদিকে মাথা নাড়ে। করবো না। তনয়া আবারও হাসে। আচ্ছা, একটা কথা রাখবেন? তেহরাব কিছু সময় তাকিয়ে থাকে তনয়ার চোখের দিকে। এই চোখে প্রকাশ পাচ্ছে তনয়ার যন্ত্রণা, কষ্ট। তার তনয়া ভালো নেই। তনয়া তেহরাবকে জড়িয়ে ধরল। তেহরাবও আলতো করে জড়িয়ে ধরল। যদি এমন কোনো দিন আসে যে হয় আমি না হয় আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে, তাহলে দয়া করে
আমাদের বাচ্চাকে বাঁচাবেন, হ্যাঁ? তেহরাব চট করে তনয়াকে ছেড়ে দেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে তার। সে যে কল্পনা করতে পারবে না এমন কিছু, সবকিছু ছেড়ে থাকতে পারবে। তবে তনয়াকে ছাড়া অসম্ভব। আমার যদি কিছু হয়ে যায়, আপনি আমার বাচ্চাকে ভালো করে মানুষ করবেন, হ্যাঁ? অন্য কাউকে বিয়ে করবেন না কিন্তু, তবে কিন্তু আমি কষ্ট পাবো। তেহরাবের হাত পা কাঁপছে। তনয়া চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তবে তার মুখে এক অমায়িক হাসি, যেন তার জীবনে কোনো কষ্ট নেই। তনয়া, তনয়া তেহরাবের ঠোঁটে হাত রাখলো। আগে আমি বলবো, আমি মরে গেলে দক্ষিণ দিকে যে শিমুল গাছটা আছে সেখানে কবর দিবেন। আপনি রোজ বারান্দায় বসে দেখবেন আমায়। শিমুল গাছ আমার বড্ড প্রিয়। ওদের ফুল থেকে তুলো হয়, সেগুলোকে হাওয়াই মিঠের মতো লাগে আমার। কত সুন্দর, তাই না? তেহরাব আর নিজেকে সামলাতে পারল না, শক্ত করে জড়িয়ে ধরল তনয়াকে। তেহরাব কাঁদছে। এই শক্ত কঠোর হৃদয়ের মানুষটাও কাঁদে, কি অদ্ভুত। তনয়া, এসব কেন বলছিস তনয়া? আমি বাঁচবো কি করে তোকে ছাড়া? এসব বলিস না জান, পায়ে পড়ি তোর। এসব বলিস না, তোকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারবো না। তনয়া এখনো হাসছে। কেন যেন মনে হয় আমি হয়তো বাঁচবো না। জানেন, বড্ড কষ্ট হয় আমার। শরীর কাঁপে, মাথা তুলতে পারি না, পেটে ব্যথা হয়, নিঃশ্বাস নিতে গেলে দম বন্ধ হয়ে আসে আমার। আশেপাশে সব অন্ধকার। কেন বলুন তো? আচ্ছা, মরার আগে কি সবারই তেহরাব কিছু না বলেই তনয়ার অধর আঁকড়ে ধরে। তাছাড়া যে তনয়াকে আটকানোর উপায় পাচ্ছে না সে। তনয়া চোখ বন্ধ করে নিল। তেহরাব তনয়াকে ছেড়ে তার দুগালে হাত রাখলো। আমিও মরে যাবো তনয়া, তোর কিছু হলে আমিও শেষ, পুরোপুরি শেষ। তনয়া চোখ খুলল না। তেহরাব তনয়ার কপালে চুমু খেলো। তার হাত পা সব কাঁপছে। তুই তো স্বার্থপর কেন হতে চাচ্ছিস তনয়া? আমাকে একা রেখে চলে যাওয়ার কথা ভাবছিস কি করে? তনয়া শব্দ করে কেঁদে উঠল, জড়িয়ে ধরল তেহরাবকে। ভালোবাসি, আপনি ছাড়া কেউ নেই আমার। ভয় হয়, সব হারিয়ে ফেলার ভয়। আপনি কেন আমার মতো কপাল পোড়াকে ভালোবাসতে গেলেন? তনয়া অপয়া, সবার জীবনে কষ্ট বয়ে আনে সে। কষ্ট বই আন, সারা জীবন আন, আমি তাই সই। আমাকে ছেড়ে যাস না, মরে যাব। তনয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তো চাই না ছেড়ে যেতে। যদি আল্লাহ নিয়ে নেয় আমার ভয় হয়। এত ভালোবাসবেন না, দয়া করে একটু গুরুত্ব কমান। তেহরাব আরো শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবেসে মরতে হলে মরবো, আফসোস নেই। তোর প্রতি ভালোবাসা কমতে পারে, তবে তেহরাবের আসক্তিরা তুই হলে আমার প্রাণ ভোমরা। গুরুত্ব কম হলে যে মৃত্যু নিশ্চিত। তনয়ার হুট করে নিজেকে বড্ড সুখী মানুষ মনে হলো। তার জীবনের সকল দুঃখ যেন তেহরাব নিয়ে নিচ্ছে। নিজের ভেতরে থাকা সকল দুশ্চিন্তা গায়েব। তেহরাব কি কোনো জাদু জানে? আচ্ছা, আমাদের ছেলে হবে না মেয়ে? তেহরাব আনমনে হাসল। তনয়া পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই কথা ঘোরাচ্ছে। তেহরাব তনয়ার পেটে হালকা চুমু খেয়ে বলল, মেয়ে হবে, আমাদের রাজকন্যা আসবে, তোর মতো সুন্দরী, মায়াবী, তবে স্বভাব চরিত্র হতে হবে তেহরাবের মতো। তনয়াও হাসল। আমার তো ছেলে চাই, অবহেলা যেন সহ্য করতে না হয়। তেহরাব ভ্রু কুচকায়। মানে? তনয়াও হকচকিয়ে যায়, দুদিকে মাথা নেড়ে বলে, না কিছু না, খিদে পেয়েছে। তেহরাব আর মাথা ঘামালো না, তনয়াকে ছেড়ে খাবার আনতে ছুটল। তনয়া তাচ্ছিল্য হাসলো, আনমনে বলে, মেয়ে হয়ে জন্মানো বুঝি অভিশাপ, নাকি শুধু আমিই অভিশপ্ত? আজ আবারও চেক আপ করে এসেছে তনয়া। 6 মাস পড়ে গেছে তার। আগের তুলনায় উন্নতি হয়েছে অবশ্য। ডাক্তার বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করলে তনয়া ও বাচ্চা সুস্থ থাকবে। তনয়ার পেটের ব্যথাটাও আজকাল তেমন করে না। তবে তেহরাব তাকে হাঁটতে চলতেও দিতে চায় না। রাত 11:30। বেলকুনিতে বসে আছে তেহরাব গিটার বাজিয়ে গান শোনাচ্ছে, আর তনয়া তেহরাবের কাঁধে মাথা রেখে গান শুনছে। গান শেষ হতেই তনয়া তেহরাবের দিকে তাকালো। হঠাৎ একটা প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে। শুনুন। জি বলুন। তেহরাব নিজের মুখ এগিয়ে আনলো তনয়ার দিকে। তনয়া হাত দিয়ে তেহরাবকে দূরে সরিয়ে দিয়ে বলল, ডাক্তার মনিরা আপনার আত্মীয় হয়? তেহরাব মাথা চুলকায়। হ্যাঁ, মায়ের বন্ধনে। তনয়া ভ্রু কুচকায়। তাহলে সেদিন অমন ব্যবহার কেন করলেন? তেহরাব ফলের প্লেটটা হাতে নিয়ে তনয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, সে অনেক কাহিনী, নে ফল খা। তনয়া প্লেটটা হাতে নেয়, প্রশ্ন করে, কি কাহিনী বলুন? তেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলে, আর বলিস না, আন্টির মেয়ে ফাহিমের সাথে পালিয়েছে। আন্টি ভেবেছে আমি সব জানি,
তবুও তাকে বলিনি, তাই রাগ করে আছে। এদিকে আমি পালনের 2 দিন পর জেনেছি মেমু আর ফাহিমের মাঝে সম্পর্ক ছিল। শাল আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে লুকিয়ে গিয়েছিল। তনয়া ফিক করে হেসে ওঠে। মেয়ে কিসে পড়ে? এবার তেহরাবও হাসে। আর বলিস না, সবে টেনে। বড় মেয়ে মার্জিয়া আমার সমবয়সী, ওর বিয়ে হয়েছে গত বছর। তনয়া হতভম্ব, এটুকু মেয়ে পালিয়ে গিয়েছে? শোন, একটা প্ল্যান করেছে। কি? সামনের মাসে সিলেট যাব। তনয়া প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো। কেন? তেহরাব মাথার দুদিকে হাত রেখে হেলান দিল। আমার এক বন্ধু সিলেট থাকে, ওর সাথে দেখা করতে যাব। থাকবো 2-3 দিন। তনয়া ও আচ্ছা বলে আবারও তেহরাবের কাঁধে মাথা রাখলো। ঘুম পাচ্ছে। তনয়ার কথা কর্ণপাত হতেই তেহরাব তনয়াকে কোলে তুলে নিল। চলে আসলো রুমে, বিছানায় বসিয়ে দিয়ে ওষুধ ও পানি হাতে ধরিয়ে দিল। দেখ, চুপচাপ খেয়ে ঘুমা। ওষুধ দেখেই নাক সিটকালো তনয়া। ওষুধ খেতে খেতে পুরো শরীর যেন ওষুধ ওষুধ হয়ে গেছে। তেহরাবের তীক্ষ্ণ দৃষ্টি দেখে কিছু না বলে ওষুধ খেয়ে নিল। শুয়ে পড়ল বিছানায়। তেহরাব কাঁথা টেনে দিল। লাইট বন্ধ করে নিজেও শুয়ে পড়ল পাশে। তেহরাব তনয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় নিজের কানের কাছে ভেসে আসলো তনয়ের ফিসফিস করে বলা কথা। শুভ জন্মদিন তেহরাব। তেহরাব চমকালো। আজ তার জন্মদিন? চট করে ঘড়ির দিকে তাকালো। 30-12-25 তারিখটা দেখেই উঠে বসলো তেহরাব। সে তো ভুলেই গিয়েছিল তার জন্মদিনের কথা। তনয়া হাসলো। তনয়া তেহরাবকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। বিড়বিড় করে বলল, আজ আমি আপনাকে কিছু উপহার দিই। তেহরাব অবাক নয়নে তাকিয়ে আছে তনয়ার দিকে। তনয়া তেহরাবের ঠোঁটে ছোট্ট করে চুমু খেয়ে বলে, আপনি একজন নয় 2টি সন্তানের বাবা হতে চলেছেন। হ্যাঁ? তেহরাব তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে। তনয়া হু হু করে হেসে ওঠে। তেহরাবের নাকে নাক ঘষে বলে, না, হ্যাঁ, আমাদের একটা ছেলে আর একটা মেয়ে বাবু হবে। তেহরাব পুরো থ মেরে গেছে। কিছু সময় পর আবার বলে উঠল। হ্যাঁ? তনয়া শব্দ করে হাসছে তেহরাবের প্রতিক্রিয়া দেখে। লোকটা সত্যিই পাগল। তেহরাব তনয়ার পেটে মাথা রাখে। কিরে, তোরা দুটো তো মস্ত পাচ্ছি, এত কষ্ট করলাম আমি, আর তোরা কিনা সব খবর তোদের মাকে দিচ্ছিস? এই বৈষম্য মানি না, মানছি না। আমি শাহবাগে আন্দোলন করব। তনয়ার হাসি থামাইকে। তেহরাব আরো কত কি বলেই চলেছে, আর তনয়া হেসেই চলেছে। সত্যি এটাই তেহরাবের জন্মদিনের বেস্ট গিফট। একটি মেয়ের কাছে সবচেয়ে কঠিনতম সময় হচ্ছে প্রেগন্যান্সির সময়, আর এই 8 মাসের পুরো জার্নিটা সহজ করেছে তেহরাব। নাওয়া খাওয়া ভুলে সারাদিন তনয়ার প্রতি ছিল তার মনোযোগ। তাসলিমাও নিজের মেয়ের মতো আগলে রেখেছে, ভুলেও একটি কাজ করতে দেয়নি সে। তনয়া সুখী, সে প্রচুর পরিমাণে সুখী। 8 মাসের ভারী পেট নিয়ে চলাফেরা করাও মুশকিল হয়ে পড়েছে তনয়ার। তার উপর 2জন বাচ্চা, খুব অস্থিরতা পোহাতে হচ্ছে তনয়াকে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে প্রথম দিকে তনয়া যেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, এখন তার বিপরীত। গোলগাল পেট, চোখ মুখ ভরা, একদম গোলুমলু যাকে বলে। তেহরাবের সাথে দাঁড়ালে এখন মনে হয় তারা স্বামী স্ত্রী। এতদিন তো তনয়ার এইটুকু শরীর তেহরাবের সামনে দেখাই যায়নি। তবে সব কিছুর মাঝে একটি বিষয় তনয়াকে ভাবায়। বিষয়টি হচ্ছে তেহরাব। তেহরাব সারাদিন তার খেয়াল রাখলেও রাতে তাকে পাওয়া যায় না। গত মাসে সিলেট থেকে ফেরার পর থেকে তেহরাবের এই পরিবর্তন। তনয়া তো অভ্যেস হয়ে গিয়েছে তেহরাবকে জড়িয়ে ধরে ঘুমানোর। তবে এই 1 মাসে একটা দিনও তেহরাব তনয়ের কাছে থাকেনি। বরং তনয়াকে ঘুমাতে বলে তেহরাব ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এ নিয়ে তনয় অবশ্য প্রশ্ন করেছিল, তবে তেমন জবাব পায়নি। তেহরাব সেভাবে গুরুত্ব দেয়নি বলা চলে। বড্ড অস্থির লাগে তনয়ার। এসির পাওয়ারটা বাড়িয়ে পেটে হাত রাখলো। বাচ্চা দুটো মহাপাজি, সারাদিন লাথি মেরে জ্বালাতন করে তনয়াকে। মাঝে মাঝে বিরক্ত লাগে সব। ঘড়ির দিকে তাকালো তনয়া। রাত 10টা। আজ তেহরাবের আসার নামই নেই। ফোনটা হাতে নিয়ে ভাবলো কল করবে, তবে তার আগেই উপস্থিত হয় তেহরাব। তেহরাবকে দেখে বড় বড় চোখ করে দাঁড়িয়ে যায় তনয়া। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়েছে তার। তেহরাব সেদিকে পাত্তা না দিয়ে নিজের পরনে থাকা রক্তে ভেজা সাদা শার্টটা খুলতে লাগলো। কি হয়েছে আপনার? রক্ত কেন? তেহরাব শার্টটা মেঝেতে ফেলে সোফায় গায়ে এলিয়ে দিয়ে বসলো। তনয়া দুপা এগিয়ে গিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলুন, কি হয়েছে? তেহরাব শব্দ করে হেসে উঠল। আরে কিছু হয় রে, এটা আমার রক্ত না, এটা তোর মায়ের রেড কালার হাম্বার রক্ত। বিস্ময়ে তনয়া ঝুলন্ত চোয়াল আরো ঝুলে পড়ল। হ্যাঁ। তনয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তেহরাব উঠে দাঁড়ালো।
ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, কালকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সবাইকে দাওয়াত। তোর মাকে ধন্যবাদ এত সুন্দর গরু পালার জন্য। অবশ্য সে নিজে একটা গরু। তনয়া ভ্রু কোঁচকাল। এ কেমন কথা? তেহরাব কি তার মাকে অপমান করলো? ওয়েট, গরু? গরু মানে রেড কালার হাম্বা? টনক নড়ে, তনয়ার চেঁচিয়ে বলে। এই কি করছেন আপনি? আম্মুর গরু চুরি করেছেন? তেহরাব শয়তানি হাসি হাসল। হ্যাঁ। বলেই ওয়াশরুমে চলে গেল তেহরাব। তনয়া ধপ করে বসে পড়ল বিছানায়। এই লোকটা ভালো হবে কবে? মিনিট 10 বাদে তেহরাব ফ্রেশ হয়ে বাইরে আসলো। তনয়া এখনো নিজের বিস্ময় কাটাতে পারেনি। তেহরাব মিটমিট করে হেসে তনয়ার পাশে বসলো। ভালোই গোস্ত হয়েছে, অনায়াসে 400 মানুষের খাওয়া হয়ে যাবে। তেহরাবের মুখে এমন কথা শুনে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো তনয়া। দাঁত কিরমির করে বলে, আপনি এখনো বাচ্চা, কদিন পর 2 বাচ্চার বাবা হতে চলেছেন, আর আপনি কি করে বেড়াচ্ছেন এসব? হ্যাঁ। হঠাৎ গম্ভীর হলো তেহরাবের মুখশ্রী। তীক্ষ্ণ দৃষ্টিতে তনয়ের চোখের দিকে তাকিয়ে বলল, শুক্রিয়া কর যে তেহরাব বড়দের মতো কিছু করছে না, না হয় তোর মা এতদিনে আমার কাছে বাজেভাবে অপমানিত হতো। তনয়া চমকায়। নিজের মায়ের সম্পর্কে এমন কথা তার মোটেও পছন্দ হচ্ছে না। কিঞ্চিত রাগী ভাব নিয়ে বলল, কি বলছেন এইসব? তেহরাব তনয়ার কোমরে হাত রেখে তনয়ের দিকে এগিয়ে যায়। সদ্য গোসল করে আসা তেহরাবের শীতল স্পর্শে কেঁপে ওঠে তনয়া। তেহরাব তনয়ার কানের পাতায় ঠোঁট ছোঁয়ায়, ফিসফিস করে বলে, সবটা জানি আমি তনয়া, লুকিয়ে লাভ কি বল? তেহরাবের থেকে ভালোভাবেই তনয়াকে তুই নিশ্চয় জানিস না, বলছিস না? তনয়া থমকে যায়, কিছু বলে না। উল্টো তেহরাবি বলে, আচ্ছা, ওই মহিলার সমস্যা কোথায় তনয়া? মায়েরা এমন হয়? তনয়ার কান্না পাচ্ছে, দম বন্ধ লাগছে তার। দয়া করুন, এসব বলবেন না। তেহরাব তাচ্ছিল্য হাসে। কালকে বাবা আসবে তোকে নিতে। নিয়ম অনুযায়ী মেয়েদের প্রথম সন্তান বাপের বাড়িতেই হয়, তবে আমি তোকে এই বাড়িতে যেতে দিচ্ছি না, একদমই না। তনয়া করুণ চোখে তাকায় তেহরাবের দিকে। তেহরাব তনয়ার গালে হাত রেখে চুমু খায় অধরে। যাদের কাছে আমার তনয়ের গুরুত্ব নেই, আমার কাছেও তাদের বিন্দু মাত্র গুরুত্ব নেই। তনয়া তেহরাবের মুখে হাত রাখে। এভাবে বলবেন না, মা হয় আমার। তেহরাব আবারও হাসে। মা? কেমন মা? এই এতগুলো দিনে একবার এসেছে দেখতে? উল্টো তোর পড়াশোনা থেকে শুরু করে প্রতিটি বিষয় নাক গলিয়েছে অনেক। তনয়ার এবার কান্না পাচ্ছে। তেহরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, চুপ করুন, আম্মু এমনিতেও কোথাও যাওয়া আসা করে না। আর কোনো কিছু শুনতে চায় না। তুই ওই বাড়ি যাচ্ছিস না। কারো দরকার পড়লে সে নিজে এসে দেখে যাবে, এটা আমার শেষ কথা। তেহরাবের কঠিন শক্ত গলায় বলা কথাগুলো শুনে মুহূর্তে চোখ ভিজে আসলো তনয়ের। তেহরাব নিজের রাগটা সামলে তনয়কে জড়িয়ে ধরল। যেতে হবে না জান, কি হবে গিয়ে? এই তেহরাব থাকতে কেন তুই বাকিদের কথা ভাববে, যেখানে তুই অবহেলা ছাড়া কিছুই পাচ্ছিস না? তনয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, বাবা তো আছে, আব্বু অনেক ভালোবাসে আমায়, কষ্ট পাবে তো আব্বু। তেহরাব হাত বুলিয়ে দেয় তনয়ার চুলে। কষ্ট পাবে না, তাকে আমি আগেই বলেছি। এই মুহূর্তে তোর কোথাও না যাওয়াটাই ভালো। তবুও তিনি আসবেন, তবে তুই নিজেই না করবে। প্রথমত, যেখানে অবহেলা ছাড়া কিছুই নেই সেখানে আমার তনয়া যাবে না। আর দ্বিতীয়ত, তোকেও আমাদের বাচ্চাদের নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার পৃথিবী, আমার জীবনের মূল্যবান ব্যক্তিটা অবহেলা পাবে, আর সেটা তেহরাবের মেনে নিতে হবে। তনয়া জবাব দেয় না, জবাব নেই তার কাছে। মনে মনে সেও সিদ্ধান্ত নিয়ে নেয় সেও যাবে না। গিয়ে কি হবে? শুনেছে নাতি নাতনির জন্য নানীরা কত কাঁথা সেলাই করে, কত আয়োজন। কই, সে তো দেখেনি। দেখেছে তবে সেটা তাসলিমার কাছে। কত আগ্রহ, কত কি। যখন যেটা প্রয়োজন বলার আগেই হাজির। ইরাও ঠিক তেমন। সে ফুপি হবে এই খবর শোনার পর থেকেই মহা খুশি সে। প্রতি সপ্তাহে একবার করে দেখা করে যায়। তার বাবাও প্রতি মাসে 2-1 করে এসেছে, দেখে গেছে তাকে। অথচ তার মা এতগুলো দিনে একটি দিনও আসেনি, হয়তো সময় পায়নি। তা ছিল হাসে তনয়া। মনে মনে বলে, দেখে নিও আম্মু, আমিও মা হচ্ছি, তবে আমার বাচ্চারা কখনো অবহেলা পাবে না, কখনো না। তনয়া সেরা মা হবে, তুমি দেখে নিও। রাত 12টা। দুজনে কারো চোখে ঘুম নেই। বারান্দায় বসে আছে দুজনে। বাইরে ঠান্ডা বাতাস। তনয়া তেহরাবের দিকে তাকালো। একটা কথা বলি? না। তেহরাবের সরাসরি প্রত্যাখ্যান পেয়ে মুখ ভেঙালো তনয়া। তেহরাব ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। তনয়া দ্বিতীয় দফায় মুখ ভেঙালো। তেহরাব তনয়ার টমেটোর মতো গালটা টেনে দিয়ে বলল, ইস, দিন দিন একদম পাকা টমেটো হয়ে যাচ্ছিস।
দেখলে কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তনয়া তেহরাবের বুকে হালকা ধাক্কা মারে। আপনার মাথা, এখন তো আমার সাথে থাকতেও আপনার ভালো লাগে না। আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? তেহরাবের কপালে ভাঁজ পড়ল। কি জানিস শুনি? তনয়া অভিমান নিয়ে বলে, আমি ঘুমিয়ে গেলে আপনি রুম থেকেই চলে যান। এই বলেন তনয়াকে ছাড়া থাকতে পারবেন না, আবার তনয়াকে একা রেখে চলে যান। কোথায় আপনি? তেহরাব মাথা চুলকায়, মিটমিট করে হাসছে। সে যা স্পষ্টই বুঝতে পারছে তনয়া। এই আপনি হাসছেন কেন? তেহরাব তনয়ার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, কি বলতো, তেহরাব তনয়ার কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই আর কি। তুই চাইলে। চুপ, অসভ্য একটা। তনয়া চেঁচিয়ে উঠল। তেহরাব শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতেই বলল, কেন, কি হলো, এখন শুনতে পাচ্ছিস না কেন? তনয়া দত্তে দাঁত চেপে বলল, ভালো হন, ভালো হতে পয়সা লাগে না। তেহরাব মাথা দুলালো। ঠিক, ভালো হতে পয়সা লাগে না, তেহরাবের ভালো হতে তনয়াকে লাগে। ভাবতে পারছিস আজ কতদিন হয় তেহরাব তোর কাছে আসে না? 6 মাস। তনয়া জমে যায়, কারণ তেহরাবের হাত তনয়ার পেটে। তনয়া আর চোখে তেহরাবের দিকে তাকায়। তেহরাব বাঁকা হেসে বলে, আমার আন্ডা বাচ্চাগুলোর জন্য তুই বেঁচে গেছিস, তবে একবার শুধু ভাব, এই আন্ডা বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পর কি হবে? তনয়া ভ্রু কুঁচকে নিল। কি হবে? তেহরাব তনয়ার গালে নিজের নাক ঘষতে ঘষতে বলে, এতগুলো দিনের জমিয়ে রাখা ভালোবাসা একদিনে উজাড় করে দেব। আমি আবার কারো পাওনা বাকি রাখি না, জানিস তো। তনয়া একটু গুটিয়ে বসলো। এই লোকটাকে বিন্দু পরিমাণ ভরসা নেই। লোকটা বেপরোয়া, একবার কাছে আসলে সব কিছু হুঁশ হারিয়ে ফেলে। সেসব ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে তনয়ার। এক্ষুনি পুরো ডাকছে যান, একটা দিনও রেহাই নেই তোর। তেহরাব এখন যে যন্ত্রণায় দিন পার করছে, সে একই যন্ত্রণায় তোর রাত পার করতে হবে। হঠাৎ তনয়ার কি হলো কে জানে, কিছু না বলেই তেহরাবের অধরে অধর ছোঁয়ালো। শক্ত করে আঁকড়ে ধরল তেহরাবের ঠোঁট। তেহরাবের হাসি পেল প্রচণ্ড তনয়ার কাজে। তেহরাব এক হাতে তনয়া চুল মুঠোতে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তনয়া ছেড়ে দিল তেহরাবকে। তেহরাব ক্রুর হেসে তনয়ার নাকের সাথে নাক ঘষল। আজকি স্বরে বলল, এই বাইটের পাওনাটা শোধে আসলে ফিরিয়ে দেব। সময় আমারও আসবে, তখন দেখব কি করে বাঁচিস। তনয়া ঠোঁট উল্টায়। তেহরাব তনয়ার গালে, ঠোঁটে, কপালে, নাকে ছোট করে চুমু খায়। আপনি আমায় নিয়ে ভাবেনি না, বারবার কষ্ট দেন আপনি আমায়। তেহরাব ঠোঁট কামড়ে হাসল। কিছু সময় কষ্ট দেওয়াটা হচ্ছে আসল ভালোবাসা। তনয়া গাল ফুলিয়ে তাকিয়ে থাকে তেহরাবের দিকে। তেহরাব তনয়ার গালে স্লাইড করতে করতে বলে, ইশক বড়া তিখা, মুঝে তিখা আচ্ছা লাগে। সকাল থেকে হইচই লেগে আছে সরকার বাড়িতে। নানা রকম রান্না বান্নার আয়োজন চলছে। তেহরাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন। সকলে তো সেটাই জানে। সারাদিনে দৌড়াদৌড়িতে তনয়ার কাছে আসার সময় পায়নি তেহরাব। নিজে দাঁড়িয়ে থেকে বাবুর্চিদের রান্নার তদারকি করছে। মেহমানরাও চলে এসেছে। তনয়া ঢিলেঢালা ম্যাক্সি পরে নিজের ঘরে বসে কোরআন শরীফ পড়ছে। এমন সময় ঘরে আসে তানিয়া। তনয়া পড়া শেষ করে কোরআন শরীফ জায়গা মতো রেখে উঠে দাঁড়ালো। তনয়া হাসি হাসি মুখ করে এগিয়ে গেল নিজের মায়ের দিকে। কেমন আছো আম্মু? তানিয়া জবাব দিল না। তনয়া লক্ষ্য করলো তানিয়ার চোখ দুটো ছলছল করছে। কি হয়েছে তার মায়ের? মনের ভেতর চলা প্রশ্নটাকে বাইরে আনলো সে। কি হয়েছে? তানিয়া হুট করে জড়িয়ে ধরল তনয়াকে। তনয়া খানিক চমকালো। তানিয়া শব্দ করে কেঁদে উঠল। মাফ করে দে তনয়া, আমাকে মাফ করে দে। অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা শুনিয়েছি, মাফ করে দে। তনয়া নিশ্চুপ। সে বুঝতে পারছে না এসবের মানে, কিছু জিজ্ঞেসও করতে পারছে না। আমি আসলেই মা হিসেবে খারাপ তনয়া, ক্ষমা করে দে সোনা। তনয়া হাসলো, জবাব দিল না, শুধু বলল, খেয়েছো? আব্বু কই? তানিয়া তনয়ার দিকে তাকালো। তনয়ার গালে হাত রেখে বলল, আমি জানি আমি অন্যায় করেছি, সব কিছুর জন্য তোকে দায়ী করেছি, তবুও ক্ষমা করে দে। কি সব বলছো তুমি? আবার কি করবে? চলো তো। তনয়া যেতে নিলে তানিয়া আটকায়। আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বা কি করতাম? তোর দাদি মেয়ে হওয়া নিয়ে প্রতিদিন কথা শোনাতো, কত বাজে বাজে কথা। তারপর তোর সাথে ওই দুর্ঘটনা, সেসব নিয়েও কত বাজে কথা শুনতে হয়েছে। তোর আব্বু এসব কিছুই জানে না,
আড়ালে সব আমাকে হজম করতে হতো। তাই হয়তো জিদের বশে ভুল করে ফেলেছি। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তনয়া আজ কাঁদতে চাচ্ছে না, মায়ের দিকে তাকিয়ে শুধু বলল, মায়ের উপর কি রেগে থাকা যায়? এসব কি বলছো তুমি? তানিয়া মুখে আঁচল গুজিয়ে কাঁদছে। কাল পর্যন্ত তার মনোভাব ছিল ভিন্ন, তবে জানতে পারল তেহরাব তনয়াকে তাদের বাড়িতে আসতে দিবে না, এবং সেই কারণটা নাকি তিনি। তখন থেকেই তিনি ভাবনায় অনুশোচনায় দগ্ধ। যতই হোক, তনয়া তার মেয়ে। গতরাতে সে নিজেই তেহরাবকে কল করেছিল যাতে তনয়াকে আসতে দেয়, তবে তখন তেহরাব সরাসরি মানা করেছে। কারণ জানতে চাইলেও তেহরাব সরাসরি বলে দিয়েছিল, ও বাড়িতে তনয়াকে ভালোবাসার কেউ নেই, তবে এই বাড়িতে সবাই আছে। মা আছে, বোন আছে, স্বামী আছে। তনয় এই বাড়িতে চোখের জল ফেলে না, অবের অনুভব করে না। এটা কি যথেষ্ট নয় কারণ হিসেবে? ব্যাস এতটুকু কথাতেই তানিয়ার মনে গিয়ে লেগেছে। সে বুঝতে পারে তনয়ার কতটা খারাপ লাগতো তার ব্যবহারে। তাই তো সারা রাত ঘুম হয়নি তার, অনুশোচনায় পড়েছে। কথা দিচ্ছি মা, আমি আর তোকে কষ্ট দিব না। চল তুই। তনয়া হাসে। কি সব যে বলো না। আমি কি সেই কারণে যেতে চাচ্ছি না ভাবছো তুমি? ডক্টর আন্টি বলেছে আমার জার্নি না করতে। অবস্থা তো জানোই। আর উনি আর বাবাও চাচ্ছেন না আমাকে যেতে দিতে, তাই এই সিদ্ধান্ত। তুমি চলো তো নিচে, খাবো। তনয়া জোর করে তানিয়াকে নিয়ে নিচে আসে। আজ অনেকদিন পর নিচে আসা হলো তনয়ার। তেহরাব তো তাকে নিজে থেকে আসতেই দেয় না, হয় কোলে বা ধরে ধরে নামাবে। আপাতত বাড়িতে মানুষজন কম, সবাই বাইরে প্যান্ডেলের নিচে খেতে বসেছে। এমন সময় হাড়তাড় করে বাড়িতে আসে তেহরাব। তানিয়াকে দেখে প্রথমে কিছুটা বিরক্ত হলেও পরবর্তীতে বলে ওঠে, আরে মা, এখানে কি করছেন? যান যান, খেয়ে আসুন। তানিয়ার কথা শুনে তেহরাব হাসি হাসি মুখ করে বলল, আমি আছি তো, আপনি যান। অবশ্যই গরুর গোস্ত মন ভরে খাবেন। তানিয়াকে এক প্রকার জোর করে পাঠিয়ে দিল তেহরাব। তনয়া ঠায় দাঁড়িয়ে রইল। তেহরাব কিছু সময় পর হাতে খাবারের প্লেট নিয়ে তনয়ার কাছে আসলো, বসলো সোফায়। তনয়া বসলো। তেহরাব প্লেটটা তনয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমাকে খাইয়ে দে জলদি। তনয়া মুচকি হেসে প্লেটটা হাতে নেয়, তবে আশ্চর্য হয় গরুর গোশত না দেখে। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, গরু গোস্ত কই? তেহরাব ভাবলেশ ভাবে জবাব দেয়, তোর কি মনে হয় আমি ওই গরুর গোস্ত তোকে খাওয়াবো? তনয়া একইভাবে তাকিয়ে রইল। তাহলে এই ওয়েট, গরু চুরি করলেন আম্মু এখনো জানে না? তেহরাব বাঁকা হাসে। তা দেখে তনয়ার ভ্রুজোড়া প্রসারিত হয় আরো। হাসছেন কেন? তেহরাব খাবারের দিকে তাকিয়ে বলল, চুরি করিনি, কিনে এনেছি নগদ 1,58,000 টাকা দিয়ে। এবার কথা বাদ দিয়ে খাইয়ে দে। তনয়ার চোয়াল ঝুলে পড়েছে। কিনেছেন মানে কিভাবে আম্মু আপনার কাছে? তেহরাব আর চোখে তনয়ের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, নিজে কিনে নে, অন্য একজনকে দিয়ে কিনেছি। আর একটা কথাও না, খাইয়ে দে। তনয়া থেমে যায়। খাবার মুখে তুলে দেয় তেহরাবের, নিজেই খাচ্ছে সাথে। খাওয়ার এক পর্যায়ে তনয়া বলল, আম্মু ক্ষমা চেয়েছে, নিজের কাছে কেমন একটা লাগছে আমার। তেহরাব খাওয়ার দিকে মনোযোগ দিয়েই বলল, ভুল করেছে বলেই ক্ষমা চেয়েছে, ভাবার কিছু নেই। তনয়া দীর্ঘশ্বাস ফেলল। খাওয়া দাওয়া শেষ করে তেহরাব তনয়ার ওড়নায় নিজেই মুখ মুছে বলল, বীরপুর যাচ্ছে আমি আর ফাহিম, 9টার আগে ফিরে আসবো। তনয়া হাত ধুচ্ছিল। তেহরাবের কথা শুনে ভ্রুকুচকে নিল। বীরপুর কেন? তেহরাব দুষ্টু হেসে বলে, তো সতীন আনতে যাচ্ছে। তনয়া দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তেহরাবের দিকে তাকালো। তেহরাব তনয়ার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আর ইউ জেলাস? তনয়া দাঁতে দাঁত চেপে হাসলো, বিরক্তি নিয়ে বলল, একদমই না, যান। তনয়া উঠে দাঁড়ায়, পা বাড়ায় নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে। তেহরাব হাসে, নিজের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে তনয়কে উদ্দেশ্য করে বলে, দোলনা কিনতে যাচ্ছে। তনয়া আর পেছনে ফিরে তাকায় না, শুধু মুচকি হেসে চলে যায় উপরে। তেহরাবও বেরিয়ে পড়ে নিজের অনাগত ছেলে মেয়েদের জন্য দোলনা কিনে আনতে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে তেহরাব, চিন্তায় হাত পা ক্রমশ কাঁপছে। কিছু সময় আগে তনয়াকে ওটিতে নেওয়া হয়েছে, নর্মাল ডেলিভারি তো হবেই না, ওটা সিজারের ডেটে 2 সপ্তাহ আগে অপারেশন করতে হবে। বাচ্চা দুটোর একজন অক্সিজেন পাচ্ছে না ঠিক মতো। এ নিয়ে কোনো রিস্ক নিতে চায় না তেহরাব। তেহরাবের আশেপাশে তনয়ার মা বাবা, তার মা বাবা, ফাহিম, ইরা সহ আরো অনেকেই। তেহরাবকে এতটা চিন্তা করতে দেখে ফাহিম এগিয়ে আসলো। তুই বস তো, এত টেনশন কেন করছিস?
তেহরাব পাত্তা দিল না। ঘণ্টাখানেক পেরিয়ে গেছে, তনয়াকে নেওয়া হয়েছে, অথচ এখনো কোনো খবর নেই। এমন সময় ওটির দরজা খুলে বের হলেন আয়া মহিলা। তার হাতে সাদা তোয়ালের মাঝে একটি বাচ্চা। তেহরাবের বুকের ভেতর ধুকপুক আওয়াজ হচ্ছে। পেছন পেছন বের হলেন আরেকটি নার্স, তার হাতেও একটি বাচ্চা। আয়া মহিলা হাসি হাসি মুখ করে তেহরাবের কাছে এগিয়ে আসলো। কি গো, বাচ্চার বাপ এক লগে দুই সাওয়ালের বাপ হইয়া গেলা, বকশি দেও বাজান এবার। তেহরাবের হাত কাঁপছে, সে থ মেরে তাকিয়ে আছে বাচ্চাটির দিকে। তেহরাবকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তাসলিমা নিজেই বাচ্চাটিকে কোলে তুলে নেয়। নার্সের কাছ থেকে অপর বাচ্চাটিকে তানিয়া নিজের কোলে নেয়। মাশাল্লাহ। তেহরাব পকেট থেকে 1000 টাকা দুটি নোট বের করে আয়া মহিলার হাতে দেয়। মহিলা বাচ্চা দুটো ও তাদেরকে দোয়া দিতে দিতে চলে যায়। তেহরাব শুধু চিন্তাগ্রস্ত চেহারায় নার্সের দিকে তাকালো। তনয়া, নার্স মেয়েটি হাসলো। ঠিক আছে, আপাতত অবজারভেশনে রাখা হবে, জ্ঞান ফিরতে ফিরতে কালকে সকালে। নার্সটি চলে যায়। তেহরাব মাথা ঘুরিয়ে এক পলক বাচ্চা দুটোর দিকে তাকায়, আনমনে হাসে, বলে ওঠে, আমি পরিপূর্ণভাবে সুখী। তেহরাব বাচ্চা দুটোকে কোলে নিল না, সে নিতে পারে না। হুট করে যদি হাত থেকে পড়ে যায়, না, এর থেকে ভালো মা শাশুড়ির কাছেই থাকুক। ওদিকে ইউসুফ বাচ্চা দুটোর কাছে গিয়ে আজান দিচ্ছে। চোখ জোড়া বন্ধ করে নিল তেহরাব। সে সুখী, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সে। আল্লাহ ধন্যবাদ তোমাকে। ফজরের আজান কানে আসতে টিপ টিপ করে চোখ মেলে তাকায় তনয়া। তাকানোর শক্তি পাচ্ছে না সে, তবুও তাকালো। ঝাপসা দৃষ্টিতে আশেপাশে চোখ বোলালো। কানে এসে লাগলো বাচ্চা দুটোর কান্নার আওয়াজ। সামনের বেডেই তার মা ও শাশুড়ি মিলে বাচ্চা দুটোকে ফিডার খাওয়ানোর চেষ্টা করছে, তবে বাচ্চা দুটো খাচ্ছে না, উল্টো কাঁদছে। তনয়ের নজর গেল দরজার দিকে। রেগে মেগে কেবিনে এসেছে তেহরাব। কি সমস্যা? কাঁদছো কেন ওরা? খাও না কেন? নার্সকে ডাকো, ডাক্তারকে ডাকো। তেহরাবের রাগ দেখে তাসলিমা বিরক্তি নিয়ে বলে, এই তুই যা তো, পোলাপান কাঁদবেই, এতে অস্থির হওয়ার কিছু নেই। তেহরাব আর কিছু বলতেই যাবে, তার আগে তনয়া মিনমিনে স্বরে বলে, মা আমাকে একটু দেখাও। তেহরাব তনয়ের কাছে দৌড়ে আসে। তনয়ের জ্ঞান ফিরেছে। তৎক্ষণাৎ তনয়ের কপালে চুমু খেয়ে বলে, খারাপ লাগছে জান, ডাক্তার ডাকবো? তনয়া লজ্জায় পড়ে গেল। কেবিনে যে তার মা ও শাশুড়িও আছে। ইস, তনয়ের মাথা ঘোরাচ্ছে, তবু মৃদু কণ্ঠে বলল, একটু বসিয়ে দেবেন, বাচ্চা দুটোকে একটু কোলে নিব। তেহরাব তনয়ের বেডটা উঁচু করে দিল। এখন তনয়া 800 অবস্থায়। আম্মু, ওদের দাও তনয়ের কাছে। তানিয়া এগিয়ে আসে। তনয়ার কোলে দিতেই বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। তনয়া হাসে। তাসলিমার দিকে তাকিয়ে বলে, ওকেও দিন। তাসলিমা কিছু না বলে তাকেও দিয়ে দিল। দুজনেই এখন চুপ। তনয়া দুজনকে দেখেই হাসছে, প্রাপ্তির হাসি। ছেলেটা একদম তেহরাবের মতো হয়েছে, আর মেয়েটা সেও বাবার মতো। তনয়ার অভিমান হলো। তেহরাব বাচ্চা দুটো ছোট ছোট হাত দুটো ধরে হাসছে। তনয়া দেখলো তানিয়া ও তাসলিমা কেবিন থেকে চলে যাচ্ছে। তারা যেতেই তনয়া ছোট ছোট করে বলল, এত কষ্ট করে পেটে ধুলাম আমি, আর চেহারা হয়েছে আপনার মতো। এবার কি আন্দোলনে নামা উচিত নয় আমার? তেহরাব হাসে। তনয়ার কপালে অধর ছোঁয়ায়। দেখ তনয়া, আমরা পরিপূর্ণ, আমরা সুখী। এই দেখ, আমাদের ছোট্ট ছোট্ট দুটো পুতুল, এরা তোকে আম্মু আম্মু করে ডাকবে। আর আমাকে আমাকে বলবে বাবা, আব্বু নাকি পাপা। তেহরাবকে ভাবুক দেখালো। তনয়া পলকহীন চোখে তাকিয়ে আছে সেই ভাবুক মুখশ্রীর দিকে। আচ্ছা, ওদের নাম কি রাখবো? নামের কথা তো ভুলেই গিয়েছিলাম। তনয়া তাকিয়ে থাকে তেহরাবের দিকে। দেখছে তেহরাবের পাগলামি। লোকটাকে এত খুশি সে কখনো দেখেনি। যতই বলুক বাচ্চা কাচ্চা ছাড়াও তা চলবে, তবে কোথাও না কোথাও অপ্রাপ্তি অনুভব করতে হয়তো। তবে আজ আর সেই অপ্রাপ্তি নেই, আজ সব আছে। তনয়া নিজেও মানে তারা সুখী। আমার মেয়ের নাম আমি তিতলি রাখলাম, সুন্দর না? দেখ তনয়া, আমার মেয়ে কেমন হাসছে। আচ্ছা, ও কি আমার কথা বুঝতে পারছে? তনয়া নিজেও বাচ্চাটির দিকে তাকায়, সত্যি হাসছে। তনয়া দুজনের কপালে চুমু খেলো। হয়তো শুনছে। আমাদের ছেলের নাম কি হবে? আরিশ? তেহরাব তনয়ের দিকে তাকালো। যা খুশি তনয়া। তনয়া হামি নেয়। হুম, ভালোবাসে। আমিও ভালোবাসি আপনাকে, সাথে আমাদের আরিশ তিতলিকে। তেহরাব হুট করে তনয়ের ঠোঁটে চুমু খায়। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
আমিও ভালোবাসি। তনয় হাসে, তার চোখের কোণে অশ্রু, এই অশ্রু সুখের। হঠাৎ কান্না শুরু করে দিল আরিশ। তনয়া চমকায়, তিতলি ঘুমোচ্ছে। তনয়া বুঝতে পারছে না কি করবে। বাচ্চার কান্নার শব্দ শুনে তাসলিমা তানিয়া দুজনেই কেবিনে আসে। তেহরাব বাইরে যা তো। তেহরাব মায়ের দিকে তাকিয়ে কপাল কুঁচকে নেয়। কেন? আমি যাবো কেন? তাসলিমা তেহরাবের বাহু ধরে ওঠাতে ওঠাতে বলে। তনয়া বাচ্চাদের খাবে, তুই যা। তেহরাব আশ্চর্য হয়ে যায়। আজব, খাওয়াক। আমি কি না করেছি নাকি? তাসলিমা চোখ গরম করে তাকালো। তেহরাবকে আর কিছু বলতে না দিয়ে তাসলিমা বের করে দিল। তনয়া মিটমিট করে হাসছে। একটু বাদে নার্স এসে কেবিন লক করে দিল। তেহরাব কোমরে হাত দিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে বলে, সব বৈষম্য আমার সাথে। বউ আমার, বাচ্চা আমার, আর আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তেহরাব বিরক্তি নিয়ে চলে যেতে নিলে ইউসুফের সাথে ধাক্কা লাগে। আস্তে হাত, এভাবে তুফান তুলছিস কেন? তেহরাব ইউসুফের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বলে, তোমার বউকে বলবে সে যেন জি বাংলার শাশুড়িদের মতো আমার উপর অত্যাচার না করে। বেশি করলে বউ নিয়ে পালাবো। বলেই তেহরাব চলে গেল। ইউসুফ কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তেহরাবের যাওয়ার দিকে। তেহরাবের কথার আগা মাথা কিছুই মাথায় ঢুকেনি তার। কি বলে গেল তেহরাব? আরিশ আর তিতলির জন্য আজ আকিকার অনুষ্ঠান রাখা হয়েছে। তেহরাবের ইচ্ছে ও কথা মতো নিজের টাকা দিয়ে গরু কিনেছে, আকিকা দেওয়া হচ্ছে। সব কাজ শেষের দিকে, এখন শুধু ভাগ বাটোয়ারা করে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পালা। তেহরাব ঘেমে নিয়ে নিজের ঘরে আসে। পরনে ঘামে লেপ্টে থাকা টি শার্টটা খুলে বসে পড়ল বিছানায়। বড্ড অস্থির লাগছে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। তেহরাব একটু তনয়ের কাছে যা তো বাবা। আমার ইরা যে কোথায় গিয়েছে, আমার রান্না পুড়ে যাবে, দ্রুত যা। তাসলিমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় তেহরাব। তাসলিমা দ্বিতীয়বার তাড়া দিয়ে নিচে চলে গেল। তেহরাব যেন হাতে চাঁদ পেয়ে গেছে। হাসপাতাল থেকে আসার পর থেকে এক মুহূর্তের জন্য তনয়াকে আলাদা পায়নি তেহরাব। না পেরেছে কথা বলতে। এই 4টি দিন তাসলিমার সাথেই ছিল তনয়া, সেই রুমে। মূলত তাসলিমায় আসতে দিচ্ছিল না। দুটো বাচ্চা নিয়ে রাতে সামলাতে হিমশিম খাবে তনয়া, এই ভেবেই। তেহরাব কিছু একটা ভেবে ক্রুর হাসল। বিছানা থেকে উঠে দাঁড়ালো। পরনে থাকা লুঙ্গি ভাঁজ করে কোমরে গিট লাগালো। অতঃপর পা বাড়ালো তনয়ার অবস্থানকৃত রুমে। দরজার সামনে এসে কনুয়ে ভর দিয়ে দাঁড়িয়ে তাকালো ভেতরে। তনয়া আরিশকে খাওয়াচ্ছে। তিতলি ঘুমিয়ে আছে পাশেই। তেহরাব তনয়াকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল কয়েকবার। একটু দুষ্টু হেসে বলল, আসতে পারি? হঠাৎ পুরুষালী কণ্ঠ পেয়ে চমকে উঠল তনয়া। দ্রুত আরিশকে খাওয়া বাদ দিয়ে তাকালো দরজার পানে। তেহরাব ক্রুর হাসলো আবারও। তনয়া চোখ নামিয়ে নিল। এদিকে আরিশ আবারও কান্না শুরু করেছে। ছেলেটা ভারী জ্বালাতন করছে তনয়াকে। তিতলি তো জ্বালায় না। বাচ্চার কান্নার শব্দ কর্ণপাত হওয়া মাত্র তেহরাবের মুখদ্বয় গম্ভীর হয়ে ওঠে। প্রবেশ করে ভেতরে। আমার ছেলেকে কাঁদাচ্ছিস কেন? তনয়া আরিশকে শান্ত করার চেষ্টা করতে করতে বলে, আপনি বাইরে যান। তেহরাব ভ্রুক্ষেপহীন বিছানায় বসলো। পানির বোতলটা হাতে নিয়ে খুলতে খুলতে বলল, আজব, আমি কেন বাইরে যাব? আমার বাড়ি, আমার বউ, আমার বাচ্চা কাচ্চা, আমাকে যেতে বলছিস কেন? তেহরাব পানি মুখে দেয়। তনয়ের অস্বস্তি হচ্ছে, আর অস্বস্তির কারণে তেহরাবের সামনে আরিশকে খাওয়াতে পারছে না। মাথা নিচু করে তনয়া বলল, প্লিজ যান, আমি খাওয়াবো ওদের। তো আমি না করেছে খাওয়া? তনয়া করুণ চোখে তেহরাবের দিকে তাকায়। তেহরাব ভ্রু উঁচিয়ে কি হয়েছে জিজ্ঞেস করে। তনয়া জবাব দেয় না। হুট করেই কান্না থেমে যায় আরিশের। তনয়া মনে মনে আল্লাহকে শুকরিয়া দিতে থাকে। তেহরাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ার দিকে। কিছু সময়ের মাঝে আরিশ ঘুমিয়ে যায়। তনয়া আরিশকে তিতলির পাশে শুয়ে দেয়। কোমর ধরে এসেছে তনয়ার। তার উপর আজ সেলাই খুলে দিয়ে গিয়েছে। সেলাইয়ের জায়গাতেও টান লাগছে। তনয়া বিছানা থেকে নামতে নিলে তেহরাব তাকে ধরে দাঁড় করায়। খারাপ লাগছে? তনয়া দুদিকে মাথা নাড়ে, যার অর্থ খারাপ লাগছে না। কোথায় যাবে? তেহরাবের প্রশ্নেই তনয়া সোফার দিকে তাকিয়ে বলে, সোফায় বসবো। তেহরাব তনয়াকে সোফায় বসিয়ে দেয়। নিজেও বসে পড়ে তনয়ার পাশে। তনয়া তেহরাবের দিকে তাকাতেই বিস্মিত হয়। এতটা সময় সে তেহরাবকে ভালো মতো খেয়াল করেনি, তবে এখন করেছে। তেহরাব উদাম শরীরে তার পাশেই বসে আছে। অদ্ভুত নেশা ভরা চাহনি নিক্ষেপ করে রেখেছে তার দিকে। দরজার ভাত ভেঙে যাচ্ছে তনয়া, সুস্থ হবি কবে?
তনয়া মৃদু কেঁপে উঠল, শুকনো ঢোক গিলে কিছুটা পিছিয়ে গেল। তবে পর মুহূর্তেই তেহরাব তনয়কে নিজের কাছে নিয়ে আসলো। তনয়ার মুখের কাছে নিজের মুখ নিয়ে হিসিয়ে বলল, একটা চুমু খাই? কতদিন হয়ে গেছে তোর কাছে আসি না, তোকে চুমু খাই না তোর। তনয়ার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে। তনয়া তেহরাবের মুখে হাত রাখলো। এখন সে তেহরাবের কোনো কথাই শুনতে চাচ্ছে না। তেহরাব তনয়ার হাত নামিয়ে নিল, গম্ভীর কণ্ঠে বলল, চলে যাব? তনয়ার দৃষ্টি তেহরাবের চোখের দিকে। তেহরাব কি বুঝতে পারছে তনয়ার অবস্থা? ঠিক আছে, আসছে। তেহরাব উঠতে নিলে তনয়া তাকে আটকে দেয়। তেহরাব তনয়ার দিকে ঘুরে তাকায়। তনয়া দুদিকে মাথা নেড়ে ইশারায় যেতে মানা করে। বোবা তুই, কথা বলছিস না কেন? মুখে বল যা বলার। তনয়া মিনমিনিয়ে স্বরে বলে, আমি আপুর বাসায় যাব। কথাটি কর্ণপাত হওয়া মাত্র কপাল কুঁচকে নিল তেহরাব, গম্ভীরতা ভর করল চেহারায়। কি বললে? তনয়া মাথা নিচু করে বলল, ভালো লাগছে না কিছুই, কয়েকটা দিন থেকে আসি না। তেহরাব উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বিরক্তি নিয়ে বলল, ওপারে গেলে ভালো লাগবে। তনয়া কিছু বলে না, সে মাথা নত করেই বসে আছে। তেহরাব কিছু সময় চুপ থেকে বলে উঠল, আব্বাকে বলিস এসে নিয়ে যেতে, থেকে এই মাস সুস্থ হয়ে ফিরিস। তনয়া বুঝলো না তেহরাব কি রেগে গিয়ে কথাটি বলল নাকি সত্যি, তাই জিজ্ঞেস করেই বসলো, সত্যি যাব? তেহরাব ঠোঁট কামড়ে হাসলো, মনে মনে কিছু একটা ভেবে নিজের চুলে এলোমেলো ভাবে হাত বোলালো। অতঃপর বলল, হ্যাঁ হ্যাঁ যা, কাছে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল। দূরে থাকো একদিন, তারপরে ফিরে আসার পর না হয় সব একসাথে উসুল করা যাবে। তনয়ের চোয়াল ঝুলে পড়েছে। সে তেহরাবের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আসলেই অসভ্য। তেহরাব শব্দ করে হেসে উঠল। হ্যাঁ, শুধু তোর জন্য। তনয়া মুখ ভাঙায়। তেহরাব তনয়ের দিকে ঝুঁকে তনয়াকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে তার অধর নিজের দখলে নিয়ে নিল। তনয়া থোয়া মেরে বসে আছে, তবে সে আটকালো না তেহরাবকে। সেও যে অনুভব করছে তেহরাবের স্পর্শগুলো। তেহরাব ছেড়ে দেয় তনয়াকে, হাত দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে, না হচ্ছে না, তুই আমাকে পাগল করে দিচ্ছিস, কন্ট্রোলে থাকতে দিচ্ছিস না। যাই গোসল দিয়ে আসে। তনয়া জবাব দেয় না। তেহরাব চলে যায় রুম থেকে। হুট করে টনক নড়ে তনয়ার। সে শব্দ করে ডেকে ওঠে তেহরাবকে। তেহরাব। অতঃপর নিজেই নিজের চোখ মুখ খিচে বিড়বিড় করে বলে, ইস কি অসভ্য একটা নির্লজ্জ লোক আপনি। তেহরাব দরজা দিয়ে উকি মেরে বলে, হ্যাঁ চল প্রমাণ দেখাই, যাবে? তনয়া দরজার দিকে তাকালো। তেহরাবকে দেখে রেগে গিয়ে বলল, আপনি আইসেন শুধু আমার কাছে, অসভ্য একটা। তেহরাব শব্দ করে হাসতে হাসতে আবারও চলে যায়। তনয়া নিজেই নিজের মতো বসে বসে বিলাপ করতে ব্যস্ত। সময় তার নিজের স্রোতে প্রবাহিত হয়, কখনোই কারো জন্য অপেক্ষা করে না, উল্টো মানুষ অপেক্ষা করে সময়ের জন্য। তেহরাব তনয়ার জীবনেও কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর, এক দুটো না, পুরো 4টি বছর। তনয়া এখন পাক্কা গিন্নির মতো সংসার, বাচ্চা, স্বামী ও নিজের পড়াশোনা সামলাচ্ছে। তনয়কে পরের বছরে পরীক্ষায় বসিয়েছিল তেহরাব। তনয় নিজেও আর দ্বিমত করেনি, না করেছিল তার মা। আর তার চেষ্টা জোরে মেডিকেলে সুযোগ পেয়েছে সে। এখন একটু চাপে থাকতে হচ্ছে, তবে সেসব তেহরাবই সামলে নিচ্ছে। 4 বছরে বদলে গেছে অনেক কিছু, শুধু বদলায়নি তেহরাব। ছেলেটা আগের মতোই নিজের মতোই ভবঘুরে, আর তনয়ের জন্য পাগল। আম্মু তুমি যাবে না? তিতলির প্রশ্নে মাথা ঘুরিয়ে তাকায় তনয়া। সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে সে। তনয়া তিতলির গালে হাত বুলিয়ে বলে, আমি যাব না, তোমরা যাও, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তিতলি খিলখিল করে হেসে ওঠে। আমি তো দুষ্টু করি না, আরিস দুষ্টু করে। তনয়া হাসে, হাঁটু গেড়ে বসে তিতলির সামনে, চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, আরিস কোথায়? তিতলি ছোট্ট ছোট্ট করে জবাব দেয়, দাদুর সাথে বেরিয়ে গেছে, আমিও যাবো এখন। এমন সময় তিতলিকে ডাকতে ডাকতে ঘরে আসে তাসলিমা। আমি তোকে খুঁজতেছি কখন থেকে। তনয়া দেখে থাকিস, যেতে বললাম গেলি না। তনয়া উঠে দাঁড়ায়। না মা, যাও তোমরা, আমি পড়তে বসি, সামনের সপ্তাহ থেকে তো পরীক্ষা। তাসলিমা কিছু বলে না। তিতলি তনয়কে চুমু খেয়ে বলে, আম্মু টাটা। তিতলি আর তাসলিমা চলে যায়। আজ ইরার স্বাদের অনুষ্ঠান, সবাই থাকবে সেখানেই আজ। তিতলি আর আরিশ দাদু দিদা বলতে পাগল। এই বিষয়টার জন্য তনয়ার এতটা ঝামেলায় পড়তে হয় না। বাইরে ঝড় হচ্ছে।
আজ গোটা বাড়ি ফাঁকা। তনয়ার চোখ যায় ঘড়ির দিকে, 10টার উপরে বাজে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মুচকি হাসে তনয়া। তেহরাব এসছে। দরজা খুলতেই ভেজা অবস্থায় প্রবেশ করে তেহরাব। পরনে সবকিছু ভিজে একাকার অবস্থা। এভাবে ভিজে আসার কি প্রয়োজন ছিল? আগে আসলেই তো পারতেন। তেহরাব শার্ট খুলতে খুলতে বলে। বাড়ির সকলে কই? তনয়া দরজা লাগিয়ে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। যেতে যেতে বলে, আজ ইরাপুদের বাসায় থাকবে ওরা। তার মানে বাড়ি ফাঁকা? তনয়া থেমে যায়। তেহরাবের উদ্দেশ্য টের পেতে হাত পা ঠান্ডা হয়ে আসছে তনয়ার। হঠাৎ নিজের কাছে তেহরাবের উপস্থিতি টের পেল তনয়া। তেহরাব তনয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কালকের শাস্তি এখনো বাকি, চল দেওয়া যাক। তনয়া কেঁপে ওঠে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, না সরি প্লিজ, আর হবে না। তেহরাব বাঁকা হাসে, হিসিস করে বলে, সেটা কালকেই ভাবা উচিত ছিল। আমাকে কন্ট্রোললেস বানিয়ে চলে যাওয়ার সময় এই ভাবনাটা কাজ করলে আজ বেঁচে যেতে। এখন কিচ্ছু করার নেই। তনয়া তেহরাবের দিকে ঘুরে দাঁড়ালো। তেহরাব তনয়ের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তনয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আঁকড়ে ধরল তনয়ার ঠোঁট। তনয়া তাল সামলাতে না পেরে তেহরাবের উন্মুক্ত বুকে হাত রাখে। তেহরাব আরেক হাত দিয়ে তনয়ার চুলগুলো চেপে ধরল। প্লিজ ছাড়ুন, আই এম সরি প্লিজ। তেহরাব ভারী শ্বাস নিয়ে বাঁকা হাসে। কালকে কে এসেছিল আমার কাছে? এখন আমার কিছুই করার নেই। তনয়ার ভয় হচ্ছে। তেহরাবকে অন্যরকম লাগছে। আজ তনয়া শেষ। কালকে যে কেন শয়তানি বুদ্ধি প্রয়োগ করতে গিয়েছিল, এখন নিজেই ফ্যাসাদে পড়ে গেছে। আমি আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম, আজ না প্লিজ। তেহরাব চট করে তনয়াকে সোফায় ফেলে দিল। নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলে, যত খুশি চিৎকার কর। তনয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, জ্বর এসেছে আমার, অসুস্থ আমি, আজ না। তেহরাব নিজেই তনয়ের ওপর উঠে বসলো। তনয়কে কিছু বলতে না দিয়ে তেহরাব তনয়ের হাত দুটো মাথার উপর পেন করে ধরে, আরেক হাত দিয়ে তনয়ের গাল চেপে ধরে। ক্রুর হেসে বলে, আর কিছু বলার সুযোগ দিল না তেহরাব। ডুব দিল সে তনয়ের মাঝে। তনয়াও নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। সে যে দুর্বল, তেহরাবের স্পর্শে সে দুর্বল। সেই দুর্বলতা যে তার এখনো কাটেনি, আর হয়তো কাটবেও না। তেহরাব তনয়ের ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে, Is it okay if I love you a little more this time? ডাক্তারের চেম্বারের বাইরে বসে নাক টানছে তনয়া। রাগে জিদে তেহরাবকেও দেখতে ইচ্ছে করছে না এখন। তেহরাব নিজেও গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। একটু পরপর ঘাড়ে হাত রেখে চাপ দিচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য। একই ঘটনার যেন পুনরাবৃত্তি হচ্ছে। তবে এবার আর তেহরাব অস্থির হচ্ছে না, উল্টো রাগ ও বিরক্ত প্রকাশ পাচ্ছে তার মাঝে। তনয়া সিরিয়াল আসতেই চেম্বারে প্রবেশ করে তনয়া। নিজেকে স্বাভাবিক করে বসে ডাক্তার মনিরার সামনে। দুজনেই সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। তবে সেই প্রথম দিনের কথাটাই আবার বলতে হচ্ছে। এই সময় একটু সাবধানে থেকো। ওষুধ কিছু লিখে দিচ্ছি, ঠিক মতো নিও। আরও কিছু টুকটাক কথা শেষে বেরিয়ে আসে তনয়া। তনয়কে বেরিয়ে আসতে দেখে তেহরাব কিছু না বলে নিজেও পা বাড়ায় সামনের দিকে। হাসপাতালের বাইরে এসে থামে দুজনেই। তবে তেহরাব এবারও কিছু বলল না। তনয়া নাক টানল। এখন সব দোষ আমার। তেহরাব বাইকে বসলো, মাথা ধরেছে তার, তাই তনয়ার কথার কোনো জবাব দিল না। তনয়াও আর কিছু না বলে বাইকে উঠে বসলো। বাইক চললো কিছু দূর। হঠাৎ করে তনয়া বলে উঠল, আমি জানতাম তো, কিন্তু সুযোগই পাইনি। তেহরাব তাচ্ছিল্য হাসে। তুই বলতি তো আমাকে, তো সেটা আমাকে মানতে হবে। তনয়া মুখ গোমরা করে বলে, সরি, সত্যি বললাম তো। বলছে থাম, এখন কিছু একটা হয়ে গেলে তখন তো সব দোষ আমাকেই দিতে। তেহরাবের গম্ভীর অভিমানী স্বর। তনয়া দীর্ঘশ্বাস ফেলল। সরি প্লিজ, এখন তো আমি আর বাবু দুজনেই সুস্থ, প্লিজ আর রেগে থাকবেন না। তেহরাব আর জবাব দেয় না, সোজা চলে আসে বাড়িতে। তনয়াকে নামিয়ে দিয়ে তৎক্ষণাৎ চলে যায় কিছু না বলেই। তনয়া জিজ্ঞেস করলেও জবাব দেয় না তেহরাব। কে জানে কোথায় যাচ্ছে। আম্মু, পাপ্পা কোথায়? ফোন হাতে নিয়ে বিছানায় বসে আছে তনয়া। সন্ধে নেমেছে ধরনীর বুকে। আরিশের কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকায় তনয়া। আরেকবার ফোনের মেসেজটা পড়ে নিয়ে বলে, তিতিকে ডাক দাও। কেন? আমরা যাব এক জায়গায়। আরিশ খুশিতে আত্মহারা। সে হাসতে হাসতে চলে যায় তিতলির কাছে। কিছু সময় বাদে তিতলিকে নিয়ে আবারও তনয়ের কাছে আসে। তনয়া দুজনকে সুন্দর করে সাজিয়ে দেয়, গুছিয়ে তৈরি করে দেয়। কিছুক্ষণ আগেই তেহরাবের নাম্বার থেকে মেসেজ এসছে তনয়ের কাছে। তেহরাব তিতলি ও আরিশকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়াতে বলেছে।
তনয়া রিপ্লাই করে কারণ জানতে চেয়েছিল অবশ্য, তবে আর কোনো জবাব আসেনি। তনয়া 3 পিস পরে মাথায় ওড়না পেঁচিয়ে নিল। বাচ্চাদেরও তৈরি করা শেষ। নিচে এসে তাসলিমার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসে। তেহরাব গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো তাদের অপেক্ষাতে আছে। তেহরাবকে দেখে তিতলি ও আরিশ দৌড়ে যায় তার কাছে। তেহরাব দুজনকেই কোলে তুলে নেয়। আরিশ তিতলি একসাথে তেহরাবের গালে চুমু খেয়ে বলে, কোথায় যাবো পাপ্পা? তেহরাব নিজেও দুজনের গালে চুমু খেয়ে নেয়। দুজনকে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, যাচ্ছে কোথাও একটা। তেহরাব নিজের ড্রাইভিং সিটে উঠে বসে। তনয়ার দিকে তাকাতেও দুজনের চোখাচোখি হয়। তনয়া তৎক্ষণাৎ তেহরাবের পাশে সিটে বসে পড়ে। তেহরাব গাড়ি স্টার্ট করে। গোটা রাস্তায় দুজনের মাঝে কোনো কথা হলো না। গাড়ি এসে থামলো একটি মেলার সামনে। জমজমাট পরিবেশ। হুট করে মেলায় আসার কারণ কি? তনয়া অবাক হয়ে মেলার দিকে তাকিয়ে আছে। আরিশ তিতলি তো মহা খুশি। পাপ্পা তাড়াতাড়ি দরজা খুলে দাও, বাইরে যাবো। তিতলির বলা শেষ হতে না হতে আরিশও বলে ওঠে, পাপ্পা আইসক্রিম খাবো পাপ্পা। তেহরাব পেছনে তাকিয়ে হাসে। হাসি মুখেই বলে, সব হবে, চলো। তেহরাব তনয়ের দিকে তাকায়। তনয়া অবাক নয়নে তার দিকেই তাকিয়ে আছে। তেহরাব ভ্রু নাচিয়ে হাসে, মুখে বলে, চলুন ম্যাডাম, ঘুরে আসে। তনয়ের মুখেও ফুটে ওঠে প্রফুল্লতার হাসি। সবাই নেমে পড়ে গাড়ি থেকে। তেহরাব এক হাতে তিতলি ও অপর হাতে তনয়ের হাত ধরে রেখেছে। তনয়াও আরেক হাতে আরিশকে ধরে রেখেছে। আজ প্রথমবারের মতো মেলায় ঘুরছে বাচ্চা দুজন। তনয়ার কাছে প্রথম না হলেও অনেক বছর পর আসা। পাপ্পা কোরা চলবো? তিতলির কথা শুনে সবাই তাকায় সামনের দিকে। মেয়ের বায়না কি তেহরাব পুরো না করে থাকতে পারে? তিতলি ও আরিশ দুজনকে উঠিয়ে দিল ঘোড়ায়। বাচ্চা দুটো একদমই ভয় পাচ্ছে না, উল্টো হাসছে। সেই হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তনয়া। বাম হাতটা আপনা আপনি পেটে চলে গেল। বিড়বিড় করে বলল, তনয়া তুই সত্যি ভাগ্যবতী। এত সুখ লেখা ছিল তোর কপালে। এই অপয়া মেয়ের কপালে পৃথিবীর সকল সুখ এসে জমা হয়েছে। কি ভাবছেন ম্যাডাম? তনয়া চমকায়। চটজলদি তেহরাবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তনয়া তেহরাবের বাহু আঁকড়ে ধরে, তাতে মাথা রাখে। তাকায় আরিশ তিতলির হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে। মৃদু হেসে বলে, ভাবছি আপনার তনয়া এত ভাগ্যবতী কেন, এত সুখী কেন? তেহরাব নিজেও বাচ্চাদের দিকে তাকালো। তারপর ভেবে কি জবাব পেলে? তনয়া মাথা উঁচু করে তেহরাবের দিকে তাকায়, অশ্রুসিক্ত নয়নের সাথে হাস্যোজ্জ্বল মুখশ্রী। কারণ আপনাকে পেয়েছি। আপনি ছিলেন, আছেন, থাকবেন বলেই তো তনয়া সুখী, এতটা সুখী। তেহরাব হাসে, আলতো করে জড়িয়ে নেয় তনয়াকে। আর তেহরাব সুখী তার লোকেশকে পেয়েছে বলেই। তনয়া চোখ বন্ধ করে নেয়। তেহরাব ছোট করে হামি নেয়। জি বলুন। তনয়া তেহরাবের কাঁধে মাথা রেখে বলে, ভালোবাসি। তেহরাব হাসে, প্রশ্ন করে, কতটা? তনয়া ঠোঁট বাঁকিয়ে হাসে, যতটা আপনি কল্পনাও করতে পারছেন না ঠিক ততটা। তেহরাব নিজেও চোখ জোড়া বন্ধ করে তনয়ার মাথার উপর নিজের মাথা ভর ছেড়ে দেয়। আমিও ভালোবাসি। কতটা? অল্প অল্প। তনয়ের কপালে ভাঁজ পড়ল। অল্প থেকে বেশি হবে কবে? তেহরাব একই অবস্থায় থেকে বলে, না হলে কি বেশি ক্ষতি হয়েছে? তনয়া হাসে, আপনি বরং আমাকে অল্প ভালোই বাসুন, আমি বরং আপনাকে বেশি ভালোবাসবো, তাতেই চলবে। তাদের কথার মাঝে বাচ্চারা রাইড থেকে নেমে ছুটে এসেছে তাদের কাছে। তেহরাব দুজনকেই কোলে তুলে নিল। আবারও ঘুরতে লাগলো মেলায়। সাথে আরিশ তিতলিকে খেলনা কিনে দিচ্ছে। খেলনা পেয়ে ওদের খুশিয়া দেখে কে। একটু পরপর তেহরাবকে চুমু খাচ্ছে দুজনে। সেদিকে তাকিয়ে হাসছে তনয়া। মামা হাওয়াই মিঠাই নেবেন? থেমে যায় তেহরাব। পাশে ফিরে তাকায় হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক লোকের দিকে। মুচকি হেসে বলে, দিন সবাইকে একটা করে। মামা খুশি হলেন। তিতলি, আরিশ ও তনয়ার হাতে একটা করে হাওয়াই মিঠাই ধরিয়ে দিল। তেহরাব টাকা পরিশোধ করে আবারও হাঁটা শুরু করলো। পাপা আমারটা পিঙ্ক কালার। আমারটা ইয়েলো কালার। তেহরাব হাসে দুজনের কথা শুনে। তেহরাব তাকায় তনয়ের হাতে থাকা হাওয়াই মিঠাইয়ের দিকে। শুভ্র রঙের হাওয়াই মিঠাই। তেহরাব আরিশ তিতলি বেবি প্লেগ্রাউন্ডে ছেড়ে দিল। দুজনে বসলো পাশের একটি বেঞ্চে। তনয়া হাওয়াই মিঠাই হাওয়াই দোলাতে দোলাতে বলল, জানেন আপনি যখন প্রথম দিকে আমার আশেপাশে ঘুরঘুর করতেন, আমার না তখন প্রচুর বিরক্ত লাগতো। অথচ সেই বিরক্তিকর মানুষটাই এখন আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার বাচ্চার বাবা, আমার গোটা পৃথিবী। তেহরাব হাসে, আর তুই আমার পৃথিবী, আমার জীবনের আলোড়ন।
তনয়া হাওয়াই মিঠাইটা তেহরাবের মুখের সামনে ধরে। দুজনে দুদিকে থেকে কামড় বসায়। খিলখিল করে হেসে ওঠে তনয়া। আমাদের এই ভালোবাসার কি নাম দেয়া যায় বলুন তো? তেহরাব হাওয়াই মিঠাইয়ের দিকে তাকিয়ে তনয়ের দিকে তাকায়, মুগ্ধ নয়নে তাকিয়ে বলে, হাওয়াই মিঠাই। যে হাওয়াই মিঠাই রাঙিয়ে দিয়েছে আমাদের জীবন নিজেদের রঙে, যে হাওয়াই মিঠাই মিষ্টত্ব প্রদান করেছে আমাদের সম্পর্কে নিজেদের মিষ্টত্বে, যে হাওয়াই মিঠাই হুটহাট মিলেই গিয়েও কোথাও এসে জড়ো হয়েছে নিজেদের স্থানে, আমাদের ভালোবাসাটা সেই হাওয়াই মিঠাই। তনয়া হাসে, তেহরাবের কাঁধে মাথা রাখে। তেহরাব তনয়ের হাতটা নিজের কাছে নিয়ে তার হাতে এক মুঠো কাচের চুড়ি পরিয়ে দেয়। তনয়া অবাক হয়, চুড়িগুলো কখন কিনলো তেহরাব? তনয়ের বিস্মিত চেহারার দিকে তাকিয়ে মৃদু হাসে তেহরাব। আলতো করে চুমু খায় তনয়ের কপালে। তনয়াকে নিজের কাঁধে মাথা ঠেকিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন এলাকিসে, এভাবে সারা জীবন পাশে থাকিস। এই পাগল উশৃঙ্খল বেপরোয়া তেহরাবকে সামলে রাখিস। তেহরাব যে তনয়ার কাঙ্গালি। তনয়া দ্বিতীয় দফায় চমকায়। প্রতিবারের মতো এবারের জন্মদিনেও তেহরাব তনয়াকে চমকে দিয়েছে। তনয়া স্নিগ্ধ হাসে। ভালোবাসি। আমিও ভালোবাসি। আমাদের ভালোবাসার নাম কি? তেহরাব তনয়া দুজনেই সামনের দিকে তাকায়। দুজনেই বিড়বিড় করে বলে ওঠে, হাওয়াই মিঠাই। এই জনম জনমের হাওয়াই মিঠাইয়ের মতো ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক তেহরাব তনয়া নামক দুটি দেহ, দুটি প্রাণ। দুনিয়ার সকল বাধা বিপত্তি ঠেলে তারা ভালো থাকুক, সুখী থাকুক, আর বেঁচে থাকুক তাদের ভালোবাসা অনন্তকালের জন্য। আচ্ছা তেহরাব, বলুন তো, মানুষের জীবনে মূলত প্রেম কবার আসে? তেহরাব তনয়ের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে নরম স্বরে বলে, হয়তো 100বার কিংবা 1000বার, তবে তেহরাবের জীবনের প্রেম এসেছিল একবার, আর সেখানে তেহরাব আটকে গিয়েছিল। তনয়া মুচকি হেসে তেহরাবের দিকে তাকায়। তেহরাবের বুকে ঘুমিয়ে আছে আরিশা তিতলি। তনয়া প্রেগনেন্সি 6 মাস চলছে। সংসার, বাচ্চা কাচ্চা, তেহরাব সাথে পড়াশোনা তো আছেই। সবকিছু সামলে চলতে হচ্ছে তাকে। তেহরাব যেন দিন দিন আরো বাচ্চা হয়ে যাচ্ছে নিজেও। কি রেখে কি যে করে। জানিস তনয়া, একটা কথা তোকে বলা হয়নি। তনয়া চমকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? তেহরাব আরিশ তিতলির দিকে তাকিয়ে বলল, আমি তাকে অল্প ভালোবাসি। তনয়া হেসে ওঠে। তেহরাব তো তার এলোকে শিরে হাসি মুখটা দেখার জন্যই কথাটি বলেছে। তনয়া তেহরাবের কাঁধে মাথা রেখে বলে, আমারও একটা কথা বলা হয়নি। তেহরাব নিজেও প্রশ্নবিদ্ধ নয়নে তনয়ার দিকে তাকায়। কি বলিস না? তনয়া গলায় একটু গম্ভীর ভারী ভাব এনে বলে, বলবো না। তেহরাবের কপালে ভাঁজ পড়ল। তনয়ার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলবি না মানে? একটা মারবো কারেন্ট নিচে। 3 দিন কথা শুনতে পারবি না। আপনার এত সাহস আছে নাকি? তনয়ার মুখ ভাঙানো কথা শুনে তেহরাব দীর্ঘশ্বাস ফেলে। আসলেই সে পারবে না। একটু একটু ভয়ও দেখাতে পারে না আজকাল। তনয়া, হুম, ভালোবাসি। কতটা? অল্প। তনয়া হাসে তেহরাবের কথায়। চোখ বন্ধ করে বলে, আমিও ভালোবাসি। তেহরাব মৃদু হেসে প্রশ্ন করে, কতটা? তনয়া নিজের পেটে হাত রেখে বলে, গোটা পৃথিবী সম পরিমাণ। মাত্র? তনয়া হাসে। তেহরাবের কানের কাছে বিড়বিড় করে বলল, এই গোটা মহাবিশ্বের যত ভালোবাসা যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে আপনার প্রতি আমার ভালোবাসা। সেটা যদি পরিমাপ করা যায় তো? তেহরাব তনয়ের দিকে তাকায়, স্মিত হেসে বলে, ভালোবাসে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এক এলোকেশীর প্রেমে মত্ত গল্পটা আজকে এখানে শেষ হলো। আর এতদিন যারা গল্পের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্পটা আজকে শেষ। জানি সবাই টুকটাক আনন্দিত, আবার খারাপও লাগছে। গল্পটার সাথে যারা ছিলেন সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। আর কাল থেকে আমাদের নতুন একটা গল্প স্টার্ট হবে, রোম্যান্টিক গল্প। আপনারা যারা জয় ভাইয়া, নয়নিকা আপুর ভয়েসে রোম্যান্টিক গল্প শুনতে পছন্দ করেন, আশা করি সবারই ভালো লাগবে। আর এক এলোকেশীর প্রেমে মতো অল পার্ট খুব জলদি চলে আসবে চ্যানেলে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।